একটা শাড়ি নিয়ে ঝগড়া শুরু হয়েছিল, কিন্তু কেউ ভাবতেও পারেনি সেই শাড়ির আড়ালে লুকিয়ে আছে 7 বছরের জমে থাকা অপমানের গল্প। এই গল্পটার মূল থিম হলো অবহেলা, আত্মসম্মান, প্রতিবাদ এবং একজন গৃহবধূর নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াই। চলুন তাহলে শুরু করা যাক। আমার শাড়ি আমি দেব না। হাসান অস্বস্তি নিয়ে বলল, জেদ করো না নোলক, তোমার শাড়িটা বিনুকে দাও, আমি তোমাকে নতুন এনে দেব। আপনি বরং আপনার বোনকে নতুন শাড়ি এনে দিন। আমি জানি এই শাড়িটা যদি আমি আজ দিয়ে দেই, পরে আর আমি নতুন শাড়ি পাবো না। আপনার ওসব মিষ্টি কথায় অনেক ভুলিয়েছেন, বিনিময়ে আজ পর্যন্ত কিছু পাইনি, অশ্রু ভরা চোখে বলল নোলক। বিনু একটু ঢং দেখিয়ে বলল, থাক ভাইয়া, দরকার নেই, আমি তো এখন পর এ বাড়ির। থাক ভাবি, তোমার শাড়ি তুমিই রাখো। একটু পরে নোলকের শাশুড়ি বলল, এই হাসান, তোর বউকে বল আমার মেয়েকে এক্ষুনি এই শাড়িটা দিতে। একটা শাড়ি নিয়ে এত ছোট লোকি? হাসান এবার রাগী কণ্ঠে নোলককে বলল, নোলক, বেদবি করো না, শাড়িটা বিনুকে দাও, আমি কথা দিচ্ছি তোমাকে আরেকটি শাড়ি এনে দিব। আরে রাখেন আপনার কথা, আমার বিয়ের গহনাগুলোই তো এখনো আপনার বোনের থেকে উদ্ধার করে দিতে পারেননি। হ্যাঁ শুনুন বিনু আপা, কালকের মধ্যে আমার সব গহনা ফেরত দিবেন। পুরো 3 ভরি ছিল। আমি যদি আমার গহনা কালকের মধ্যে না পাই, তাহলে আমি নিজ দায়িত্বে কাল ছেলেপক্ষের সামনে বিচার দিব আপনারা আমার গহনা চুরি করেছেন। বলেই সবার মুখে ঝামা ঘষে নোলক নিজের শাড়িটা নিয়ে চলে গেল। নোলকের কথায় সবাই অবাক হয়ে চেয়ে রইল, কারণ যে মেয়েটা 7টা বছর কারো সামনে মাথাটা উঁচু করেও তাকায়নি, সেই মেয়ে নাকি আজ তাদের সাথে তর্ক করলো। ফরিদা বানু তো চিন্তায় রীতিমতো ঘামতে শুরু করলো। তবে কি এখন বাড়ির কর্ত্রী বদলানোর সময় চলে এসেছে? একা একা বিড়বিড় করতে করতে সে নিজের ঘরে চলে গেল। এইদিকে বিনু হাত কসলাতে লাগলো। গহনা তো সব বিক্রি করে বাসায় ছাদ দিয়েছে সে, আর বললেই হলো নাকি সে কিচ্ছু দেবে না। হুস হুস করতে করতে সে নিজের ঘরে চলে গেল। এদিকে বিনুর ছোট বোন মিনু তো চিন্তায় কেঁদেই দিল। অনেক কষ্টে আয়ানের মা বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু বড়ভাবে যদি সত্যি সত্যি কাল অশান্তি করে, তাহলে এবার নির্ঘাত বিয়ে ভাঙবে। টেনশনে সে কেঁদে দিল। হাসান বোনকে সান্ত্বনা দেওয়ার ভাষা পেল না, সেও ঘরে চলে গেল। নোলক মিয়া বাড়ির বড় ছেলে হাসান মিয়ার স্ত্রী। বিয়ের 7 বছর চলছে। 5 বছরের একটা মেয়ে ও 2 বছরের একটা ছেলে আছে তাদের। ওই যে 7 বছর আগে সে এ বাসায় বউ হয়ে এসেছে, এরপর থেকে সে মাথা নত করে চলছে। ছোট থেকেই শিখে এসেছে শ্বশুরবাড়ির কারো অসম্মান করা যাবে না, সবার কথা মেনে চলতে হবে, মানিয়ে চলতে হবে। তাই তো এই 8টা বছর গাধার মতো খেটেছে, সবার ফাই ফরমাস মেনে চলেছে, টু শব্দটাও করেনি। কিন্তু এর বিনিময়ে আজ পর্যন্ত কারো কোনো প্রশংসা সে পায়নি। উল্টো ভুল ধরতে ধরতে সবাই সর্বদা মরিয়া হয়ে থাকত। আজ থেকে নোলক সিদ্ধান্ত নিয়েছে সে আর নিজের চাওয়া পাওয়া ছাড় দিবে না। হাসানরা 3 ভাই 2 বোন। হাসান আর ওর মেজ ভাই রতনের বিয়ে হয়েছে, আর ছোট ভাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। অন্যদিকে হাসানের ছোট বোন মিনুর বিয়ে হয়েছে 5 বছর, আর কাল ছোট বোন মিনুর বিয়ে। সেই বিয়ে উপলক্ষেই হাসান সবার জন্য শাড়ি এনেছিল। যদিও নোলকের শাড়ির দাম বিনুর শাড়ির চেয়ে কম, তবুও বিনুর নজর পড়ে নোলকের শাড়ির উপর, আর সে থেকেই কথা কাটাকাটি। হাসান ঘরে ঢুকেই দেখে নোলক বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে। সে বিরক্তি নিয়ে বলল, সামান্য শাড়ির জন্য এত কাহিনী না করলেও পারতে। যাও চুপচাপ বিনুকে শাড়িটা দিয়ে দাও। বললাম তো দিব না। আর তোমার বোনকে বলেছ তো আমার গহনা ফিরিয়ে দিতে? গহনার আলাপ কোথা থেকে আসছে নোলক? বিনু কি বাইরের কেউ? ওর কাছে থাকা আর তোমার কাছে থাকা তো একই ব্যাপার। একই ব্যাপার না, আমার গহনা আমি ফেরত চাই। বলেই নোলক শুয়ে পড়ল। এদিকে নোলকের এরূপ পরিবর্তনে অবাক হলো হাসান। সকাল 6টা বাজে। এ সময় প্রতিদিন নোলক ফরিদা বানুকে চা দিয়ে যায়, কিন্তু আজ নোলক এখনো চা আনছে না দেখে অবাক হলেন ফরিদা। হন্তদন্ত হয়ে বেরিয়ে দেখলেন হাসানের ঘরের দরজা লাগানো। লাজ লজ্জা সব ভুলে রাগের মাথায় যে হাসানের ঘরের দরজা চাপড়াতে লাগলেন। চেঁচিয়ে বলতে লাগলেন, কি রে নবাবজাদি, এখনো ঘুম শেষ হয় না তোর? আজকে কি না খাইয়ে রাখবি আমাদের? বের হ এক্ষুনি ঘর থেকে। বিয়ের 7 বছর পরেও তোর জ্বালা কমে না? এতক্ষণ ঘরে শুয়ে থাকা লাগবে তোর? খিদায় আমি মরতেছি। মায়ের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল হাসানের। মায়ের সব কথা শুনল সে। অবাক হচ্ছে মা কি করে বাড়ি ভর্তি লোকের সামনে এত বিশ্রী কথা বলছে। তাই তাড়াতাড়ি নোলককে ডাকতে গেল। নোলক পাশ ফিরেই বলে উঠল, খবরদার আমাকে এখন বিরক্ত করবেন না, বাড়িতে আরেকজন বউ আছে এখন।
তাই সব দায়িত্ব আমি একা কেন নিব? যান, আপনার ভাইয়ের বউকে বলেন সকালের নাস্তা বানাতে। অন্যদিকে হাসান বুঝল নোলক ভুল কিছু বলেনি। বিয়ের পর থেকেই রতনের বউ পায়ের উপর পা দিয়ে বসে বসে খায়, আর সারাদিন বাসায় খেটে মরে নোলক। কিন্তু একথা মাকে কি করে বলবে সে, কিংবা ভাইয়ের বউকেই বা কি বলবে? হাসান দরজা খুলেই দেখে তার মা রেগে মেগে একাকার অবস্থা। এতক্ষণে মায়ের চিৎকার চেঁচামেচিতে বিয়েতে আসা অন্যান্য অতিথিরাও জেগে গিয়েছে। সবাই বৈঠক রুমে ভিড় জমিয়েছে। হাসান শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা? এভাবে সাত সকালে চেঁচামেচি করছো কেন? আত্মীয় স্বজনরা কি ভাববে? ওসব কথা বাদ দে। আমি যে সকাল থেকে না খেয়ে আছি সেই বিষয়ে কি খেয়াল আছে তোর? তোর ওই ছোটলোক বউ রান্নাঘরে না যেয়ে এখনো ঘরে ঢুকে আছে। সাহস কত বড় ওর! এখানে সাহসের কি আছে মা? ওর শরীর ভালো নেই, আর বাসায় তো রতনের বউও আছে। ওকে বললেই পারতে আজকের সকালের নাস্তাটা ও করে দিত। ছেলের কথায় থমথম খেলেন ফরিদা বানু। হাসানের কথায় যুক্তি আছে, কিন্তু রতনের শ্বশুর পুলিশ, ওর বউ শিক্ষিত মেয়ে, সে কি আর শ্বশুরবাড়ির কাজ করবে? তবু তেজ দেখিয়ে তিনি বললেন, রতনের বউ কেন করবে? ও কি পারে নাকি এসব কাজ? হাসান কিছু বলার আগেই পেছন থেকে নোলক এসে বলল, কেন পারবে না আম্মা? 17 বছর বয়সে আমি যখন এ সংসারে বউ হয়ে আসলাম তখন আমিও কিছুই পারতাম না। মনে নেই আপনার? কতবার হাত কেটেছি, হাত পুড়িয়েছি। কই, কোনোদিন তো এত দরদ দেখাননি। উল্টো বলেছেন কাজে ফাঁকি দিতে আকাম ঘটাই আমি। একদিন তরকারিতে লবণ সামান্য কম হওয়ায় পুরো তরকারি ফিকে ফেলে দিয়েছিলেন। আমাকে দিয়ে আবার রান্না করিয়েছিলেন। ভুলে গিয়েছেন সেসব দিনের কথা আম্মা? যেভাবে আমাকে রান্নাঘরের কাজ শিখিয়েছিলেন ঠিক ওভাবেই এখন আপনার মেঝো বৌমাকে দিয়েও ঘরের কাজ শেখান। আর তার বিয়ের 6 মাস হয়ে গিয়েছে। এখন সে আর নতুন নেই। 7 বছর আমি খেটেছি, এবার অন্তত সে একটু খাটুক। যেহেতু ঘরে এখন দুজন বউ, কাজও তাই দুজনে মিলে করব। আমি একা ঝিগিরি খাটতে পারবো না। নোলক কথাগুলো বলে আবার ঘরে চলে গেল। নোলকের কথায় স্তব্ধ হয়ে গেলেন ফরিদা বানু। এ কোন নোলককে দেখছেন সে? এই সেই মেয়ে যে কিনা আগে তার সামনে ভয়ে কাঁপতো, সে এভাবে মুখের উপর কথা বলছে। সকালের নাস্তার জন্য সবাই বৈঠক ঘরে বসেছে। হাসান যে হোটেল থেকে খাবার নিয়ে এসেছে। সবার খাবার মাঝে নোলক হাসানকে জিজ্ঞেস করলো, এই যে খাবারগুলো আনলেন, বিল কত এসেছে? পাশ থেকে বিনু বলল, এখন বিল নিয়ে এত কষ্ট পাচ্ছ? তখন নিজেই রান্নাটা করলে ভাইয়ার এতগুলো টাকা নষ্ট হতো না। নোলক বিনুকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হাসানকে আবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার বললেন না তো? খরচ কত হলো? হাসান ভালোই বিব্রত হলো। এতগুলো আত্মীয় স্বজনের সামনে এভাবে নাস্তার দাম জিজ্ঞেস করাটার মানে কি? নোলক কি চায়? হাসান বলল, ঘরে এসব কথা হবে, এখন থাক। কিন্তু নোলক তো নাসর বান্দা, সে আবার জিজ্ঞেস করলো, খরচ কত হয়েছে বলেন আগে। বিরক্তি নিয়ে হাসান বলল, 4000। এবার সবাইকে অবাক করে দিয়ে নোলক রতনকে বলল, রতন ভাই 2000 টাকা দেন। রতন অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি 2000 টাকা দেব কেন ভাবি? কেন মানে? এই পরিবারের কি একমাত্র ছেলে তোমার বড় ভাই? এতদিন না হয় তোমার চাকরি বাকরি ছিল না, তাই তোমার ভাই সব দায়িত্ব নিজে পালন করেছে। কিন্তু এখন তো তোমার চাকরি আছে, মাসে মোটা অঙ্কের বেতন পাও, তাহলে এখন কেন সব দায়িত্ব তোমার ভাই একা পালন করবে? আজকে নাস্তার বিল এসেছে 4000, 2000 তুমি দিবে আর 2000 তোমার ভাই। নোলকের কথায় ফুঁসে উঠল রতনের স্ত্রী। গর্জে উঠে বলল, রতন কেন দিবে? রতন কি বলেছিল বড় ভাইয়াকে আখ বাড়িয়ে খাবার আনতে? যেমন এনেছে তেমন দিক নিজে বিল। রতনও সে বিষয়ে সায় দিল। তাই বুঝি? তাহলে এটাই হলো, আজ থেকে এই সংসারে কোনো খরচ আমার স্বামী একা করবে না। যা খরচ হয় 3 ভাই মিলে করবে, না হয় আমার স্বামীকে আমি 1 টাকাও খরচ করতে দিব না। এর মধ্যে হাসানের ছোট ভাই আতঙ্কিত কণ্ঠে বলল, আমি কি করে খরচ দিব ভাবি? আমি তো এখনো পড়াশোনা করছি। ভালোই তো, এই যে শখ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ, তার খরচ আশা করি জানা আছে। একবারও ভেবেছো এই খরচ জোগাড় করতে তোমার ভাইয়ের নিজের হাতে কোনো টাকা থাকে কি না? গত 1 বছর ধরে ওই 2টা শার্ট অদল বদল করে তোমার ভাই অফিসে যায়, 1 টাকাও তার সেভিংস নেই। আজকে তোমার ভাই মরলে কালকেই আমাকে থালা হাতে রাস্তায় বসতে হবে। তোমার ভাই মরলে আমাকে আর আমার বাচ্চাদের এক কাপড়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলবে তোমরা। রতন ভাইয়ের কাছে 2000 টাকা চাইলাম দেখে সে আর তার স্ত্রী রেগে গেল।
আর তারা নাকি নিবে আমার আর আমার বাচ্চাদের দায়িত্ব। এবার হাসানের দিকে তাকিয়ে বলল, আজ দুপুরে যদি 1 টাকাও খরচ করেছো, তোমার একদিন কি আমার একদিন। আর মিনুর বিয়েতেও আমি তোমাকে 1 টাকাও খরচ করতে দিব না। হয় 2 ভাই ভাগাভাগি করে খরচ করবে, আর না হয় আমার অ্যাকাউন্টে যে জমানো টাকা রয়েছে তা দিয়েই সে মেয়ের বিয়ে দিবেন। বলেই নোলক ঘরে চলে গেল। নোলক যেতেই ফরিদা বানু কাঁদতে কাঁদতে বলল, এ কি দিন আসলো, এ কোন কাল নাগিনী ঘরে ঢুকাইছি আমি। আমার পোলাদের ভাগ করতে চায়, আমার মেয়ের সুখ দেখে হিংসা করে। তুই আজকেই এই নাগিনীটারে তালাক দিবি হাসান, এটা তোর মায়ের আদেশ, না হলে আমার মরা মুখ দেখবি। হাসান এবার তাচ্ছিল্য হেসে বলল, কই, নিজের মেঝো ছেলেকে তো কোনোদিন এমন কসম দাওনি মা। আমাকে এরকম কথা বলার আগে একবারও ভাবলে না? আমি নোলককে ছাড়লে আমার বাচ্চা দুটোর কি হবে? সবসময় শুধু নিজেদের স্বার্থের কথাই ভেবে গেলে মা। বাবা মারা যাওয়ার পর তোমার অন্য বাচ্চাদের দায়িত্ব নিতে যেয়ে আমার পড়াশোনা বন্ধ হলো। বাধ্য হয়ে সরকারি স্কুলে পিয়নের চাকরি নিলাম। সেই অল্প বেতন দিয়েই তোমার সব বাচ্চাদের পড়াশোনা করালাম। বাবার জমি বেচে সেই টাকায় তোমার মেধো ছেলের চাকরি নিয়ে দিলা। তোমার বড় মেয়ের বিয়ে দিলাম, বাকি টাকা তুমি নিজের লকারে রেখে দিলে। কিন্তু সে টাকায় আমারও ভাগ ছিল, সেটা আমায় দিলে না। বিয়ের বয়স হওয়া সত্ত্বেও আমায় বিয়ে দিলে 33-এ যে, এখন আমার বয়স 40। শরীর ভেঙে পড়েছে, কয়দিন বাঁচবো জানি না। কিন্তু আমার কিছু হলে আমার স্ত্রী সন্তানদের কি হবে মা? আজ যা দেখলাম অনেক কিছুই বুঝেছি। নোলকের ভয় অহেতুক না। মা ভাই বোনের কথা ভাবতে যেয়ে নিজের স্ত্রী সন্তানদের প্রতি অবিচার আর করতে রাজি না আমি। হয় খরচে রতনও হাত দিবে, না হয় তুমি তোমার ব্যাংকে হাত দাও। রতন ফট করে বলল, আমি কোনো টাকা দিব না। আর ভাইয়া, তুই তোর দায়িত্ব পালন করেছিস, এসব নিয়ে এত কথা বলার কিছু নেই। হাসান ভাইয়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হাসল, আর বিনুকে বলল, তোর ভাবির গহনা দুপুরের মধ্যে ফেরত দিবি, না হয় পুলিশ ডাকতে বাধ্য হব। ভাইয়ের কথায় মাটিতে বসে পড়ল বিনু। ভাই কি এখন তাকে পুলিশে দিবে? বাসার অবস্থা থমথমে। বৈঠক ঘরের এক কোণে থমথম মুখে বসে আছেন ফরিদা বানু। অন্যদিকে রতনের স্ত্রী আরেক কোণে দাঁড়িয়ে আছে। এদিকে মিনু বিড়বিড় করে কাঁদছে। আজ সন্ধ্যায় তার গায়ে হলুদের অনুষ্ঠান। বড় ভাই নাকি টাকা দিবে না। মেঝো ভাই তো আগেই হাত গুটিয়ে রেখেছে। মাও কিছু বলছেন না। তার উপর তার ভাবি এখন ঘর ভর্তি মেহমানের সামনে গহনার হিসেব নিতে বসেছে। বিনু উপায় না পেয়ে হাসানের কাছে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমার ছাদ ঢালাইয়ের কাজে টাকা কম পড়েছিল, বাধ্য হয়ে ভাবির গহনাগুলো বিক্রি করেছিলাম। আমি কি ভাবির পর বলো? ভাবিকে তো আমি নিজের বোনের চোখেই দেখি। আমার বিপদের দিনে না হয় ভাবির গহনা কাজে লাগিয়েছি, তাই বলে তোমরা এভাবে অপমান করবা? শুনো ভাইয়া, মুন্নির বাপের ব্যবসায় এখন একটু সমস্যা চলছে। 6 মাস পরেই আমি 3 ভরির গহনা ভাবিকে বানিয়ে দিব। কিন্তু মনে রাখিও ভাই, আমি এই অপমান ভুলব না। সেই গহনা ফেরত দেওয়ার সাথে সাথেই তোমাদের সাথে সকল সম্পর্ক শেষ করব। তাই নাকি বিনু আপা? আমার যতদূর মনে আছে তুমি 6 বছর আগে ওই গহনা আমার কাছে ধার দিয়েছিলে তোমার ননদের বিয়েতে পড়বে বলে। তারপর বিয়ের শেষে ফেরত দিলে না কেন? এর আরো 2 বছর পর তোমার বাসার ছাদ ঢালাই দিয়েছিলে। আমার জানা মতে তোমার বিয়েতে আমার শাশুড়ি তোমাকে পুরো 5 ভরি স্বর্ণ দিয়েছিল। ওগুলো তো ঠিকই এখনো পরে পরে ঘুরে বেড়াও। তাহলে আমার বাপের দেয়া গয়না বিক্রি করলে কোন সুখে? শোনো আপা, আমি অত শত বুঝি না। আমার গহনা দিতে না পারলে আমাকে 3 ভরি সমান গহনা দাও। তোমার তো আবার গহনার অভাব নেই। আর তা না হলে আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো। মিনুর বিয়েটাও ভাঙবে। নোলক কাটকাট স্বরে জবাব দিল। মিনু এবার না পেরে তার মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও মা, ভাবিকে পুলিশ ডাকতে নিষেধ করো না, আমার বিয়েটা ভেঙে যাবে মা। ফরিদা বানু বাধ্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, হাসান, এখনো চুপ থাকবি তুই? এই মাগিরে ক এক্ষুনি থামতে। গোলাম হইছস বউয়ের? কাল রাইতে মনে হয় ভালোই জ্বালা মিটাইছে তোর, তার জন্য সকাল সকাল তোর নতুন রূপ দেখতেছি। শোন, এই মাগিরে এক্ষুনি থামা, না হলে কিন্তু ঘাড়ে ধাক্কা দিয়ে এরে বাড়ি থেকে বের করব। তখন এরে বেশ্যা পল্লীতেও কেউ জায়গা দিবে না। মায়ের কুরুচিপূর্ণ কথায় লজ্জায় মাথা নত করল হাসান। মায়ের ভাষা যে এতটাও নোংরা হতে পারে তা তার কল্পনারও বাইরে ছিল। সবাই সত্যিই বলে, মানুষ তার আসল বৈশিষ্ট্য প্রকাশ করে যখন সে রেগে থাকে। এদিকে নোলক এক পলক তাকায় স্বামীর দিকে। স্বামীকে চুপ থাকতে দেখে তাচ্ছিল্যে হাসে।
মনে মনে ভাবে এবারও বুঝি তার স্বামী কাপুরুষের মতো চুপ করে থাকবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে হাসান বলে, আমার স্ত্রী আমার সন্তানদের মাকে নিয়ে দয়া করে এত নোংরা কথা বলো না মা, আমি কিন্তু সহ্য করব না। আর নোলকের বাপের দেয়া গয়না বিক্রির আগে বিনুর ভাবা উচিত ছিল আম্মা। হয় বিনু 3 ভরি সমপরিমাণ গয়না ফেরত দিবে, না হলে আমি নিজেই নোলকের হয়ে পুলিশ ডাকবো। ছেলের কথায় আকাশ থেকে পড়লেন ফরিদা বানু। এইদিকে বিনুও ভাইয়ের কথায় অবাক হলো। রাগে সে ঘরে যেয়ে হাতে কিছু গয়না নিয়ে এসে নোলকের মুখে ফিকে মারল। হিস হিসিয়ে বলল, এখানে 3 ভরির বেশি আছে, যা আছে সব নিয়ে নাও। তোমার মতো আত্মা ছোট না আমার। নোলক একটা গহনাও ছুল না। মুস্কি হেসে তার দুঃসম্পর্কের ভাতিজাকে বলল, রনি, যা তো বাবা, বাড়ির মোড়েই স্বর্ণকারের দোকান আছে, ওখান থেকে চন্দন কাকাকে নিয়ে আয়। বলবি সোনা পরখের আর ওজনের জিনিসপত্র নিয়ে আসতে। রনিও আদেশ মেনে বেরিয়ে গেল। এদিকে বিনু ঘামতে শুরু করলো। থমথম খেয়ে বলল, বাইরের মানুষের সামনে আর নাটক করো না ভাবি, এ বাসার মান সম্মান সব খোয়াবে তুমি। ভাইয়া, এখনো কি চুপ করে থাকবে তুমি? তোমার বউ আমাকে মিথ্যুক প্রমাণ করতে চায়। আমি কি নকল গহনা দিব বলো? যেহেতু গহনা তোর ভাবির, তা পরীক্ষা করার অধিকার তার আছে। আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এর মধ্যেই বাসায় আসলো চন্দন কাকা। গহনা পরীক্ষা করে বলল, নোলক মা, এগুলো একটাও স্বর্ণ না, সব সিটি গোল্ড। সাথে সাথে সবাই সিসি শুরু করে দিল। শুরু হলো ফিসফিসানি। বোনের কাণ্ডে হাসান অবাক হলো, কিন্তু বিনু তবুও না দমে নাটক করা শুরু করলো। কি বলেন চন্দন কাকা? তার মানে? থামেন বিনু আপা, এসব নাটক আর সহ্য হচ্ছে না। আমি এগুলো দেখেই বুঝেছিলাম এগুলো নকল। ভেবেছিলেন এগুলো দিয়ে আমার মন ভুলাবেন, পরে ধরা পড়লে অস্বীকার করবেন? আপনাকে চেনা আছে আমার। ভালোই ভালোই আমার সোনার গহনা বের করেন, না হয় আমি এক্ষুনি পুলিশ ডাকছি। বাধ্য হয়ে বিনু নিজের স্বর্ণের গহনা নিয়ে আসলো। চন্দন কাকা পরখ করে 3 ভরি নোলককে দিয়ে বাকিগুলো বিনুকে ফেরত দিল। নোলক স্বর্ণ নিয়ে নিজের ঘরে চলে গেল। বিনুও কাঁদতে কাঁদতে বাচ্চাদের নিয়ে ঘরে চলে গেল। সে আছে ভয়ে, তার স্বামী যদি স্বর্ণ কাহিনী জানতে পারে তাহলে তো তার রক্ষা নেই। এদিকে হাসান ঘরে যেতে নিলে তার মা তাকে আটকায়। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কি মিনুর বিয়েতে কোনো টাকাই দিবি না? হাসান কাটকাট কণ্ঠে জবাব দেয়, না, বলেই সে ঘরে চলে যায়। এদিকে এসব ঘটনায় একদম চুপচাপ ছিল রতন আর তার স্ত্রী। ফ্রি ফ্রি সিনেমা দেখছিল তারা। তারা ভালোভাবেই জানে এখানে কিছু বললে দায়িত্বের বোঝা পড়ে তাদের ঘাড়েই পড়বে। কে আবার খাল কেটে কুমির আনতে যায়? বিয়ের কার্যক্রম আবার আগের নিয়মে শুরু হয়েছে। ফরিদা বানু ব্যাংকে যেয়ে টাকা তুলে এনেছেন। মন মেজাজ ভালো নেই তার। এদিকে হাসান চুপচাপ রুমে বসে আছে। তখন রাগের মাথায় বলেছিল যে মিনুর বিয়েতে 1 টাকাও খরচ করবে না, কিন্তু এখন মনটা খারাপ তার। যতই হোক, মিনু তার বোন, মিনুর প্রতি তার একটা দায়িত্ব আছে না? হাসানের চিন্তার মাঝেই নোলক ঘরে আসলো। তারপর হাসানের দিকে তাকিয়ে বলল, এত অনুশোচনা করার দরকার নেই। যেই বোনের কথা চিন্তা করে হাশেম ভাইয়ের কাছে 7 লক্ষ টাকা ধার নিতে চেয়েছিলেন, আপনার সেই প্রিয় বোন দেখেন আপনাকে ছাড়াই নিজের গায়ের হলুদের অনুষ্ঠানে নাচ গান করছে। রতন ভাইও তো টাকা দিতে চায়নি। কই, তার প্রতি তো কারো কোনো রাগ বা ক্ষোভ নেই। তাহলে আপনার প্রতি এত রাগ কিসের? এই বোনের শখের ফোন কিনতে নিজের মেয়ের কানের দুলের জন্য জমানো টাকা খরচ করেছিলেন, মনে আছে? আমি কিন্তু ভুলিনি। কত কষ্টে ওই টাকা আমি জমিয়েছিলাম তা আমি জানি। কই, এখন আপনার সেই বোন কোথায়? সারা জীবন গাধার মতো এই ভাই বোনগুলোর জন্য খেটেছেন, বিনিময়ে কি পেলেন? মাথায় একটা কথা গেঁথে রাখেন, আপনি মরলে আপনার বউ বাচ্চাকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। এখন অন্তত ভাই বোনের চিন্তা বাদ দেন। সবাই সবার জীবনে এখন প্রতিষ্ঠিত। আপনার মায়েরও ব্যাংক ভর্তি টাকা। এবার নিজের বউ সন্তানদের কথা ভাবেন। ব্যাংকে 1 টাকাও নেই আপনার। এখন যদি হুট করে বাচ্চাটা অসুস্থ হয় বা কোনো বিপদ হয়, আপনার কি মনে হয় আপনার এই মা ভাই বোনেরা টাকা দিবে? হাহ, ভুলে যান সেই কথা। 1 টাকাও কেউ দিবে না। সবাই নিজ নিজ ভাগ আগেই গুছিয়ে নিয়েছে। আপনার জন্য রেখেছে আন্ডা। বলেই নোলক বাচ্চাদের রেডি করতে শুরু করলো। বড়দের যতই ঝামেলা হোক না কেন, বাচ্চাদের আনন্দ মাটি করতে রাজি নয় নোলক। ঘরে একা বসে আছে নোলক। ওসব গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার রুচি নেই তার। চোখ বন্ধ করতেই নোলকের চোখে ভেসে উঠল বিগত 6 মাসে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা। 6 মাস আগে বিয়ে করে নোলকের দেবর রতন।
কিন্তু রতনের বিয়ের পর থেকেই নোলকের চোখে ধরা দেয় ভিন্ন এক কাহিনী। যেখানে বিয়ের পরের দিন থেকেই নোলকের কাঁধে চাপিয়ে দেয়া হয়েছিল সংসারের দায়িত্ব, সেখানে রতনের স্ত্রীকে ওর শাশুড়ি ভুলেও কোনো কাজ করতে বলতো না। রতনের স্ত্রী হুকুম করত আর নোলক সে অনুযায়ী কাজ করত। এমনকি সকালে রতনের বউয়ের গ্রিন টিও নোলককে বানাতে হতো। ফরিদা বানু নোলকের প্রতি যতটা কঠোর ছিলেন, রতনের বউয়ের বেলায় ততটাই নরম। অন্যদিকে নোলকের ননদরাও রতনের বউয়ের জন্য পাগল ছিল। নোলক তখন প্রথমবারের মতো ভাবতে শুরু করে নিজেকে নিয়ে। এতগুলো বছর এই সংসারের জন্য খেটেও সে কারো মন পায়নি। তার স্বামীও সবার জন্য এত কিছু করেও দিন শেষে তাদের হাত ফাঁকা। অন্যদিকে রতন ঠিকই টাকা জমাচ্ছে, বউকে নিয়ে ঘুরছে, কিন্তু সংসারে 1 টাকাও দেয় না। নোলক বুঝেছিল এই সমাজটা শক্তের ভক্ত, নরমের জম। তাই তো সে প্রতিবাদ করেছিল। নোলকের চিন্তার মাঝেই বাহিরে চেঁচামেচির শব্দ হলো। তাই সে তাড়াতাড়ি দৌড়ে বাহিরে গেল। যে দেখে তার মেয়েটা কাঁদছে। নোলক মেয়েকে কোলে নিতেই বাচ্চাটা বলল, মা, আমি শুধু 1 টুকরা কেক নিয়েছিলাম, ফুপি আমাকে থাপ্পড় মেরেছে। তৎক্ষণে হাসানও সেখানে উপস্থিত। অবাক হয়ে জানতে চায় 5 বছরের বাচ্চাটার গায়ে হাত তোলার মানেটা কি। মিনু স্বার্থপরের মতো বলল, অনুমতি ছাড়া কোন সাহসে তোমার মেয়ে আমার গায়ে হলুদের কেকে হাত দিল? বাসায় এতগুলো মেহমান, চোর একটা। নোলক সবাইকে অবাক করে দিয়ে মিনুর গালেও ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর যে টেবিলের উপরে রাখা পুরো কেকটি মাটিতে ফেলে দিল। এরপর মুহূর্তের মাঝে সোফায় রাখা মিনুর ফোনটাও আচার মেরে ভেঙে ফেলল। তারপর হিসিয়ে বলল, এই কেকের অর্ডার দেওয়ার সময় আমার স্বামী টাকা দিয়েছিল, তাই এটা যদি আমার বাচ্চা খেতে না পারে তাহলে কেউ খাবে না। এই ফোনটা আমার স্বামীর টাকায় কেনা, তাই এটাও তোমার ব্যবহার করার অধিকার নেই। এরপর আবারও সবাইকে অবাক করে দিয়ে মিনু পাকের ঘরে ঢুকলো। গ্যাস লাইটার হাতে নিয়ে দৌড়ে মিনুর ঘরে ঢুকলো। মিনুর ঘরে ঢুকে বাহির থেকে দরজা লাগিয়ে দিল। জিনিসগুলো এত তাড়াতাড়ি ঘটল যে কেউই কিছু বুঝে উঠতেই পারল না। তারপর সবার যখন হুঁশ এলো, সবাই যেয়ে দরজায় বাড়ি মারতে লাগলো। এদিকে নোলক মিনুর সাজগোজের জিনিস, নতুন পুরাতন সব পোশাক, বইপত্র সবকিছু জড়ো করে আগুন লাগিয়ে দিল। শুধু বাদ রাখলেও মিনুর হবু শ্বশুরবাড়ি থেকে আসা বিয়ের পোশাক। তারপর দরজা খুলে বেরিয়ে বলল, আমার স্বামীর টাকায় কেনা সব পুড়িয়ে দিয়েছি। এরপর থেকে আমার বাচ্চার গায়ে হাত তোলার আগে 10 বার ভাববে মিনু। এসব কেন করলে ভাবি? কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো মিনু। যে কারণে তুমি আমার ছোট্ট বাচ্চাটার গায়ে হাত তুলেছ, ঠিক সে কারণেই আমার স্বামীর টাকায় কেনা সকল জিনিস আমি এরকম করেছি। বলেই স্বামী সন্তানকে নিয়ে ঘরে চলে গেল নোলক। হতবাক হয়ে চেয়ে রইল সবাই। রুমে ঢুকে মিনু দেখতে পেল তার পুরনো সব ব্যবহারের পোশাক, বিয়ে উপলক্ষে কেনা নতুন পোশাক, ঘুরতে যাওয়ার দামি পোশাক সব আগুনে পুড়ে ছাই। তার দামি মেকআপের জিনিস কিচ্ছু বাকি রাখেনি নোলক। এমনকি শখের ড্রেসিং টেবিলটাও জায়গায় জায়গায় ভাঙা। শুধু ছেলেপক্ষ থেকে পাওয়া বিয়ের পোশাকগুলো নোলক অক্ষত রেখেছে। নিজের শখের জিনিসগুলোর করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল মিনু। এদিকে সবাই অবাক হয়ে চেয়ে আছে। শান্তশিষ্ট নোলক যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সবার ধারণারও বাইরে ছিল। অন্যদিকে ছেলেপক্ষ যে এসেছিল তা কেউ জানতেও পারেনি। সবাই ব্যস্ত ছিল ঝগড়া নিয়ে। ছেলেপক্ষ হলুদ নিয়ে এসেছিল। এসে দেখে এ বাসায় ঝগড়াঝাটি চলছে। যখন কারণ শুনল তখন সবাই অবাক হয়ে গেল। সামান্য কেক খাওয়ার অপরাধে আপন ভাতিজির গায়ে হাত তুলে কি করে একটা মেয়ে? আর কিছু না বলে তারা ওভাবেই দরজা থেকে ফিরে যায়। বাসায় ঝগড়াঝাটি থেমেছে। নোলক, হাসান তাদের বাচ্চাদের নিয়ে ঘরে বসে আছে। আচমকা বাইরে আবারও কান্নাকাটির আওয়াজে তারা দৌড়ে বের হলো। ফরিদা বানু রক্ত লাল চোখে নোলকের দিকে তাকালেন, কিন্তু তিনি কিছু করার আগেই মিনু নোলকের উপর ঝাঁপিয়ে পড়ল। রুক্ষ কণ্ঠে বলল, মাগি, আমার সুখ তোর সহ্য হচ্ছিল না, এই জন্য এত কাণ্ড ঘটালি। এখন আমার বিয়ে ভেঙেছে, খুব আনন্দ হচ্ছে তোর, তাই না? মিনু নোলককে আবারও আঘাত করতে যাবে তার আগেই হাসান মিনুকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। তারপর বলল, নোলক তোর ভাবি, কোন সাহসে ওর গায়ে হাত তুলতে গেলি তুই? বাহ হাসান বাহ, বোনের বিয়ে ভেঙেছে সেদিকে তোর খেয়ালই নেই, কিন্তু নিজের বউয়ের সম্মানের কথা ঠিকই খেয়াল আছে। আহত কণ্ঠে বলল ফরিদা বানু। মিনুর বিয়ে ভাঙার কারণ কি আম্মা? কেন আবার? তোমার বউয়ের কেচ্ছা কাহিনী তাদের কানে গিয়েছে, সেজন্য। পিছন থেকে বলল বিনু। নোলক এবার আর চুপ থাকতে পারল না, সামনে এসে বলল,
আপনি ওর হবু শ্বশুরবাড়ি ফোন দিন তো। এই 2 দিনে আশা করি জেনে গিয়েছেন আপনার মা বোন কি পরিমাণ মিথ্যা কথা বলে। আমি আসল কারণ জানতে চাই। এ পর্যায়ে মা মেয়ের মুখ চুপসে গেল। মিনু আমতা আমতা করে বলল, ভাইয়া দয়া করে আবার ফোন দিয়ে ঘটনাটা ঘাটাঘাটি করিও না। বিশ্বাস করো ভাবির জন্যই বিয়েটা ভেঙেছে। হাসান মিনুর কথায় তোয়াক্কা না করেই ও বাসায় ফোন দিয়ে বিয়ে ভাঙার কারণটা জানতে চাইল। ছেলের মা কর্কশ কণ্ঠে বলল, শোনো বাবা, আমাদের পরিবারটা হলো যৌথ পরিবার। সবার সংসার আলাদা হলেও উঠোন এক আমাদের। সবার সাথে সবার অনেক মিল। তাই আমার ছেলের জন্য আমরা এমনই একটা মেয়ে চাইবো যে কিনা ভালোবাসা দিয়ে পুরো সংসার বেঁধে রাখবে। কিন্তু তোমার বোন অমন না। আজ আমাদের ছেলেপক্ষ থেকে যারা হলুদের তত্ত্ব নিয়ে গিয়েছিল, ওখানে যে তারা জানতে পারে যে সামান্য কেক খাওয়ার অপরাধে নাকি তোমার বোন নিজের আপন একমাত্র ভাতিজির গায়ে হাত তুলেছে। এখন তুমি বলো বাবা, এরকম ছোট মন মানসিকতার মেয়ে কি আমাদের ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে? রাখি বাবা, ভালো থেকো। লাউড স্পিকারে থাকায় সবাই সব শুনল। মিনুকে নিয়ে সবাই ছিছি করতে শুরু করলো। একজন তো বলেই বসলো, কি রে মিনু, বিয়ে ভাঙছে নিজের দোষে, আর দোষ চাপাও ভাবির কাঁধে? নলকও তাচ্ছিল্য হেসে বলল, আরে কাকিমা, ওনাদের তো কাজই এটা। বিয়ের শুরু থেকে এই মা মেয়ে মিলে আমাকে অত্যাচার করেছে। সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন বুঝতে পারছি এরা শক্তের ভক্ত, নরমের জম। আর মিনু, এবার আমি সত্যি সত্যি পুলিশে ফোন দিব। আমার গায়ে হাত তুলেছিলে কোন সাহসে? ফরিদা বানু এবার আতঙ্কিত কণ্ঠে বললেন, এসব কেমন কথা বৌমা? মিনুর মানসিক অবস্থাটা একবার চিন্তা করো। আবেগে না হয় একটু পাগলামি করেই ফেলেছে, তাই বলে তুমি ওকে পুলিশে দিবা? মা, মিনু তো জানতো বিয়েটা ওর কারণেই ভেঙেছে, তাহলে নোলককে কেন আক্রমণ করলো? মিনুর উচিত নোলকের কাছে ক্ষমা চাওয়া, বলল হাসান। পারবো না তোমার বউয়ের কাছে মাপ চাইতে, ছোট লোক একটা। নোলক এবার বলল, মাফ না চাইলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। আর তুমি এতক্ষণে বুঝেই গিয়েছো আমি কি কি করতে পারি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে মিনু মাপ চেয়ে দ্রুত ঘরে ছুটে চলে গেল। প্রতিদিনের মতো সকাল হলেও আজকের সকালটা ভিন্ন ছিল। নোলক আজও ওঠেনি, কিন্তু আজ ফরিদা বানু আর চেঁচামেচি করলেন না। নিজের চা নিজেই করে খেয়েছেন। কিন্তু সমস্যা ঘটল নাস্তা নিয়ে। সবাই কি নাস্তা খাবে? সবার জন্য তো নাস্তা বানানো হয়নি। নোলক শুধুমাত্র তার স্বামী আর সন্তানের জন্য নাস্তা বানিয়েছে। বাসায় এতগুলো মেহমান, তারা কি খাবে? না পেরে ফরিদা বানু বাধ্য হয়ে বলল, হাসান, তোর মামা খালারা এখনো না খেয়ে আছে, ওদের জন্য কিছু নিয়ে আয়। পিছন থেকে সাথে সাথেই নোলক বলল, অবশ্যই আম্মা, কিন্তু তার আগে নাস্তার অর্ধেক টাকা রতন ভাইকে দিতে বলেন। নোলকের কথায় রতন বলল, ভাবি, আমি শুধু আমার আর আমার স্ত্রীর খাবার আনবো, আমি আর কারো খাবার আনতে পারবো না। দেখলেন তো আম্মা, আপনি বরং রতন ভাইয়ের পক্ষ থেকে অর্ধেক টাকা দিয়ে দিন। নিশাতের বাপ যে নাস্তা নিয়ে আসবে। দুষ্টু হেসে বলল নোলক। ফরিদা বানু এবার রাগান্বিত দৃষ্টিতে বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, তোর বউয়ের কথায় তুইও কি একমত হাসান? জি আম্মা, শক্ত কণ্ঠে জবাব দেয় হাসান। তাহলে আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। কিন্তু এ বাসায় তো আমারও অধিকার আছে আম্মা। কিসের অধিকার? ভুলে গিয়েছিস? তোর আব্বা মরার আগে এই বাড়ি আমার নামে করে দিয়েছিল। হয়তোবা তিনি বুঝতে পেরেছিলেন তার বড় ছেলে একটা নেমো খারাম হবে। তাচ্ছিল্য কণ্ঠে বলল ফরিদা বানু, সারা জীবন তোমাদের জন্য খাটলাম, আর এখন তোমরা আমাকে বলছো নেমো খারাম? তবে তাই সই, আজই আমি এ বাড়ি ছাড়বো, আহত কণ্ঠে বলল হাসান। তারপর নোলককে বলল, এক্ষুনি ব্যাগ গোছাও নোলক। স্বামীর আদেশ পেতেই ঘরে ছুটল নোলক। আজ সে অনেক খুশি। অবশেষে এই নরক থেকে সে মুক্তি পাচ্ছে। তার টাকার কোনো লোভ নেই, তার লোভ একটারই, তার নিজের একটি সুখের সংসার। হাসান যেই স্কুলের পিয়ন, ওখানে পাশের 2 কামরার একটি বাড়ি ভাড়া নিল। টিনশেড বাড়িটি। বাড়ির মালিক তারই স্কুলের হেডমাস্টার। ওই বাসার পাশেই 3 তলা বাড়ি উঠিয়েছেন। এই বাসাটা ওনার বাবার তৈরি বাসা বিধায় স্মৃতি হিসেবে সেটা রেখে দিয়েছেন। অনেক দিন থেকেই পরিত্যক্ত পড়ে আছে। এ আমলে কেই বা এমন বাসা ভাড়া নিবে? এসব কথা আগেই জানতো হাসান। কিন্তু আজ যখন বিপদে পড়ে জসিম স্যারকে কল করে জানালো, আর এটাও জানালো যে সে ওই বাসাটা ভাড়া নিতে চায়, জসিম স্যারও খুশি মনে মাত্র 500 টাকার বিনিময়ে বাসাটা ভাড়া দেয়। জসিম মাস্টারের মূলত দরকার ছিল এমন একজন লোক যে বাসাটার যত্ন নিবে। তাদের তো কারো সময় হয় না। তাই হাসান বাসা ভাড়া চাওয়ার সাথে সাথে সে রাজি হয়ে যায়। বাসায় ঢুকেই বাচ্চাদের মন খারাপ হয়ে যায়। চারদিকে মাকড়সার জাল, অন্ধকার, সিলিং জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে। কিন্তু নোলক মনে মনে খুবই খুশি হলো।
এবার সে এ বাসাটাকে একটু একটু করে নিজের মনের মতো করে সাজাবে। হাসান ঝোঁকের বসে বাসা ভাড়া নিলেও সে কল্পনাও করতে পারেনি যে বাসাটার এত করুণ অবস্থা। এ বাসা মেরামত করতে গেলে তো অনেক টাকা লাগবে, সে টাকা সে কোথায় পাবে? কিন্তু তার চিন্তার মাঝেই জসিম মাস্টার মিস্ত্রি নিয়ে হাজির হলেন। হালকা হেসে বললেন, বুঝলে হাসান, এ বাসাটা আমার বাবার তৈরি, অনেক স্মৃতি জড়িত। আমার বাবাও এই স্কুলের শিক্ষক ছিলেন, কিন্তু আজ যত্নের অভাবে বাসাটার এই হাল। তুমি যদি আমাকে আর একটা দিন সময় দিতে, তাহলে আগেই কারেন্টের লাইন, পানির লাইন ঠিক করিয়ে রাখতাম। সে যাই হোক, আজ রাতটা কষ্ট করো, ওরা আজ যতটুকু পারবে ঠিক করে দিবে, আর বাকিটা কাল ঠিক করবে, বলেই জসিম মাস্টার আবার চলে গেলেন। এদিকে মিস্ত্রিরা রাত 12টার মধ্যে মোটামুটি সব কাজ করে ফেললেন। হাসান বাহির থেকে খাবার এনে সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো। এরপর মিস্ত্রিরা যেতেই হাসান আর নোলক মেঝেতে দুটি শাড়ি বিছালো। একটিতে হাসান আর তার ছেলে শুয়ে পড়লো, অন্যটিতে নোলক আর নোলকের মেয়ে শুয়ে পড়লো। সারাদিনের ক্লান্তি দৌড়ঝাঁপে সবাই ঘুমিয়ে পড়লো। এ বাসায় আজ চুলো জ্বালানো হয়নি। রতন আর রতনের বউ হোটেলে খেয়েছে। ফরিদার ছোট ছেলেও হোটেলে খেয়ে ওখান থেকেই হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আত্মীয় স্বজনগুলোও সকাল সকালই চলে গিয়েছে। বিনুও স্বামী সন্তান নিয়ে আগেই দৌড় দিয়েছে। বাসায় একা পড়ে আছে মিনু আর ফরিদা বানু। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মিনু ফ্রিজ খুলে দেখে 7 দিন আগে রান্না করা গোস্ত ভুনা এখনো আছে ফ্রিজে। এটাও নোলকই রান্না করেছিল। নোলক গরুর মাংস রান্না করলে সব সময় 4 ভাগ করে ফ্রিজে রাখতো। তারপর 7 দিন 10 দিন পর একটা করে বক্স বের করে কড়া করে ভাজতো। হাসানের পছন্দ ছিল তা, তাই নোলক করতো এই মাংস ভুনা। পুরনো কথা বাদ দিয়ে মিনু গোস্তের বক্সটা বের করলো। তারপর রাইস কুকারে ভাত বসিয়ে মাংসটা কড়াইয়ে দিয়ে ভাজতে লাগলো। মাংস ভাজার গন্ধে রতন আর রতনের বউ বেরিয়ে আসলো। মিনুকে রান্নাঘরে দেখে রতনের বউ রসিয়ে রসিয়ে বলল, কি ব্যাপার ননদিনী, রান্না করছো? ভালোই হলো, হোটেলের ওই বাসি মাছ খেয়ে আমার যা আজ অবস্থা হয়েছে। আমি শুধু আমার আর মায়ের জন্য ভাত বসিয়েছি ভাবি, তোমার মন চাইলে নিজে বানিয়ে খাও। বিরক্তি নিয়ে বলল মিনু। এটা কেমন কথা মিনু, ও তোর ভাবি হয়, রাগ দেখিয়ে বলল রতন। যখন নিজেরা একা যেয়ে হোটেল থেকে খেয়ে এসেছো, তখন কি একবারও আমার আর আমার মায়ের কথা ভেবেছো? এখন কিভাবে আশা করো যে আমি তোমাদের রান্না করে খাওয়াবো? তাচ্ছিল্য করে বলল মিনু। শোনো মিনু, এখন থেকে এই সংসার আমার, তাই আমি যা বলবো তাই হবে। বেশি কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, রাগান্বিত স্বরে বলল রতনের বউ। আমি যতদূর জানি এই বাসা আমার, আর এই সংসারটাও আমার। সংসারে আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়ার তুমি কে? এতদিন কিছু বলিনি বলে মাথায় চড়ে বসেছ? এরপর রতনের দিকে তাকিয়ে ফরিদা বানু আবারও বললেন, কাল থেকে বাজার খরচ সব তুই করবি, আর রান্না বান্না তোর বউ। তোর বউ না পারলে কাজের লোক রাখবি। যদি এসব না করতে পারিস, তাহলে কালকে এ বাসা ছেড়ে চলে যাবি। আর বেশি বাড়াবাড়ি করলে বা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি এই বাড়ি জমি জমা সব বিক্রি করে চলে যাব। আর মিনু, ভাত তরকারি যা আছে তা নিয়ে আমার ঘরে আয়, খিদে পেয়েছে। এদিকে মায়ের কথায় আকাশ থেকে পড়ল রতন। এখন সে কি করবে? তার চিন্তার মাঝেই রতনের বউ বলল, আমি মোটেও এখানে ঝিগিরি করতে পারবো না। কালকেই তুমি আমার সাথে আমার বাপের বাড়ি চলে যাবে। বিছানায় রাখা বিয়ের শাড়িটির দিকে তাকিয়ে অনুশোচনা হচ্ছে মিনুর। বাচ্চাটা তো তারই আপন ভাতিজি, তারই রক্ত। না হয় সামান্য একটু কেক খেয়েছিল, তাই বলে সে বাচ্চাটার গায়ে হাত তুলল? এতটা অমানুষ হলো কবে সে? দুফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ল মিনুর। জসিম মাস্টার বাসাটা মেরামত করার পাশাপাশি নিজ দায়িত্বে রঙও করে দিয়েছেন। অবশ্য এটাই নিয়ম যে নতুন ভাড়াটিয়া ওঠানোর আগে বাসা নিজ দায়িত্বে বাড়ির মালিক মেরামত করে দেন। সেদিন বাসাটাকে বসবাসের অযোগ্য মনে হলেও আজ বাসাটাকে অত্যন্ত সুন্দর একটি বাসা মনে হচ্ছে। দুটো ছোট শোবার ঘর, মাঝে একটি বৈঠক ঘর, তার পাশে একটি সুন্দর বারান্দা, ছোট একটি উঠান, উঠানের এক কোনায় ছোট একটি রান্নাঘর, আর এক কোনায় শৌচাগার আর গোসলখানা। এক কথায় তাদের মতো ছোট পরিবারের জন্য একদম পারফেক্ট একটি বাসা। চিন্তিত ভঙ্গিতে বারান্দায় বসে আছে হাসান। নোলক স্বামীকে এই অবস্থায় দেখে তার কাছে যেয়ে বসে। স্বামীর চিন্তার কারণ জিজ্ঞেস করে জানতে চায়। হাসানও স্ত্রীকে নতমুখে বলে, হাতে টাকা নেই নোলক, ঘরের ছোটখাটো জিনিসপত্র কি করে কিনবো? তার উপরে আবার মিনুর বিয়ের জন্য যে লোন করেছিলাম, সব টাকা ফেরত দিলেও 50,000-এর মতো তো আগেই খরচ হয়ে গিয়েছে। ওই দেনাও এখনো মাথায়। নোলক কিছু না বলে ঘরে গেল।
তারপর হাতে করে তার সোনার একজোড়া ঝুমকা নিয়ে হাসানের কাছে এলো। তারপর বলল, এগুলো বেচে দাও, এখন সোনার ভরির দাম বেড়েছে, অনায়াসে 1.5 লাখের উপরে পাবে। হাসান স্ত্রীর দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। এই সময়ে এই সাহায্যটুকু অনেক তার জন্য। সময় কারো জন্য অপেক্ষা করে না। কেটে গিয়েছে প্রায় 1টি বছর। নোলকের নতুন সংসারে বেজায় খুশি। একটু একটু করে ঘরের প্রতিটি জিনিস কিনেছে সে। নিজের হাতে তার ছোট্ট সংসারটি সাজিয়েছে। নিজেও এখন ক্যাটারিং সার্ভিসের ব্যবসা করে। হাসানের স্কুলের ক্যাটারিং এর দায়িত্ব এখন নোলকের আশার আলো ক্যাটারিং সার্ভিসের। এছাড়াও এলাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের ক্যাটারিং সার্ভিসের কাজ সে নিয়েছে। মাস শেষে মোটা অঙ্কের টাকা আসে তার হাতে। এক কথায় সুখী সংসার তার। নিজের বারান্দায় গত মাসে একটি দোলনা বসিয়েছে নোলক। ইদানিং বৃষ্টি হলে এখানে বসে চা খায় আর বৃষ্টি অনুভব করে। মুখে এসেছে তার নতুন লাবণ্য। হাসান তো বলেই নোলকের বয়স নাকি 10 বছর কমে গিয়েছে। নোলক হাসানের কথা শুনে আর মিটমিট করে হাসে। আসলে সৌন্দর্যটা হলো নিজের মনের উপর। মন পরিষ্কার থাকলে, মনটা শান্তিতে থাকলে, মনটা সুখে থাকলে চেহারার সৌন্দর্য এমনিতেই ফুটে ওঠে। আজও আকাশটা মেঘলা, তাই নোলক আগে ভাগেই সব কাজ সেরে ফেলেছে। বাচ্চারাও ঘুমিয়ে গেছে। একটু পর হাসানও চলে আসবে, তাই তাড়াতাড়ি নোলক একটু পাকোড়া ভেজে নিল আর 2 কাপ ঘন দুধ চা। এরকম মেঘলা দিনে স্বামীর সাথে বসে চা পাকোড়া খাওয়ার শান্তিটাই আলাদা। নোলক পাকোড়া ভাজতে ভাজতেই দরজা ধাক্কানোর আওয়াজ পেল। ভাবলো হাসান এসেছে, তাই গ্যাস অফ করে তড়িঘড়ি করে ছুটলো দরজা খুলতে। কিন্তু দরজা খুলতেই চোখের সামনে এলো অপ্রত্যাশিত মুখ। সোফায় সামনাসামনি বসে আছে মিনু, নোলক আর হাসান। সবাই নিশ্চুপ, তাই নোলকই বলল, তা মিনু, হুট করে এ বাসায়? আমার আশা কি বারণ ভাবি? তা কেন হবে? তবে পূর্বে যা যা ঘটেছে তারপর এ বাসায় তোমার আশাটা একটু অন্যরকমই বটে। তাচ্ছিল্য হেসে বলল নোলক। না ভাবি, এর আগেও ভাইয়ার সাথে তার স্কুলে যেয়ে অনেকবার দেখা করেছি। ভাইয়া হয়তোবা তোমায় জানায়নি। এখন তো ভাইয়া প্রতিদিনই বাসায় যায়। সে যাই হোক, ওগুলো বলতে আমি আসিনি। আমি শুধু বলতে এসেছি যে অনেক মান অভিমান তো হলো, এখন তোমরা বরং বাসায় ফিরে চলো। মাকে তো চেনোই, সে তোমাকে ডাকবে না। কিন্তু বাসাটা একদম ফাঁকা পড়ে আছে। আমি সারাদিন বাসায় থাকি না, আমার ক্লাস থাকে। মা বুড়ো মানুষ, সারাদিন বাসায় একা। তোমরা যাওয়ার 2 দিন পরেই রতন ভাই আর তার বউ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এদিকে আপাও নিজের সংসারে ব্যস্ত, ছোট ভাইও তার ভার্সিটি নিয়ে ব্যস্ত। তাই আমি অনুরোধ করতে এসেছি যে তোমরা বাসায় আবার ফিরে চলো। এর আগেও ভাইয়াকে অনেকবার বলেছি, কিন্তু ভাইয়া বলেছে তুমি রাজি হবে না। তাই তোমার কাছে আজ অনুরোধ করতে এসেছি। হাসান গোপনে তার পরিবারের সাথে যোগাযোগ রেখেছে শুনে অবাকই হলো নোলক। সে তার ভাই বোন মায়ের সাথে সম্পর্ক রাখতেই পারে, কিন্তু এটা নোলকের কাছে গোপন করলো কেন? নোলক কি কখনো তাকে বাধা দিয়েছে যে সে তার ভাই বোনের সাথে যোগাযোগ রাখতে পারবে না? নোলক অবাক দৃষ্টিতে হাসানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। নোলকের সেই দৃষ্টিতে হাসান মাথা নিচু করে রাখলো। নোলক এবার কড়া স্বরে বলল, এখন কি তোমার মায়ের কাজের লোকের অভাব পড়েছে, তাই আমাকে ডাকতে এসেছো? আমার জানা মতে তোমার মায়ের ব্যাংকে জমি বিক্রি করার 20 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট আছে। সেখান থেকে মাসে 16,000-এর বেশি পায়। সেই 16,000 টাকাও তোমার মা তুলে না। এগুলো জমেও অনেক টাকা হয়েছে। তোমার মাকে বলো নিজের জন্য একটা কাজের মেয়ে রেখে দিতে। অবশ্য ও টাকায় তো মনে হয় না তার হাত দিতে হয়। তোমার ভাই তো মনে হয় তোমাদের বাজার খরচ দিয়ে আসে। তোমার আর তোমার ভাইয়ের খরচও নিশ্চয়ই আবার তোমার ভাই দেয়া শুরু করেছে। শুনে রাখো মিনু, তোমার শখ হলে তোমার ভাইকে নিয়ে যাও, তাকে আরেকটা বিয়ে দাও। ডিভোর্সের নোটিশ আমি পাঠিয়ে দিব। এই লোকটাকে কেন জানি আমার সহ্য হচ্ছে না। বলেই টেবিলে রাখা চা আর পাকোড়ার বাটিটা ছুঁড়ে গেটের দিকে ফিকে ফেলে দিল নোলক। সাথে সাথে কাচের বাটি কাপগুলো ভেঙে চুরচুর হয়ে গেল। শব্দে বাচ্চারাও ঘুম থেকে উঠে গেল। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে নোলক নিজের ঘরে ঢুকে গেল। বড্ড বেশি বিতৃষ্ণা লাগছে তার। অন্ধকার ঘরে বসে আছে নোলক। আজ অনেকক্ষণ কেঁদেছে সে। নিজের সংসারটাকে কেন জানি বিরক্ত লাগছে তার। হাসানকেও সহ্য হচ্ছে না। হাসান লাইট জ্বালিয়ে নোলকের পাশে বসলো। তারপর বলতে শুরু করলো, আমি বড় ছেলে ও বাসার, কি করে নিজের দায়িত্বকে অবহেলা করে নোলক? মিতু একা কি করে নিজের পড়াশোনার খরচ চালাবে? আমার ছোট্ট ভাইটাও শখ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সেই খরচ সে কি করে দিবে? এদিকে আমার মায়ের প্রতিও আমার দায়িত্ব আছে, সেটা থেকে তো আমি মুখ ফিরিয়ে রাখতে পারি না বলো। নোলক এবার তাচ্ছিল্যে হেসে বলল, 17 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। পড়াশোনার অনেক শখ ছিল, কিন্তু তুমি, তোমার মা আমাকে সেই সুযোগ দেওনি।
বাসা থেকে আমি আমার বইগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু তোমার মা সেগুলো বাদামওয়ালার কাছে অল্প দামে কেজি দরে বিক্রি করে দিল। সেদিন আমি অনেক কেঁদেছিলাম, মনে আছে? কিন্তু তোমার মা আমাকে বলেছিল বিয়ে হয়ে গিয়েছে, তাই আমি যেন পড়াশোনার ভূত মাথা থেকে নামিয়ে সংসারে মন দেই। তুমিও সেদিন তোমার মায়ের কথায় হ্যাঁ হ্যাঁ মিলিয়েছিলে, কিন্তু তোমার ভাই বোনেরা ঠিকই আমার চোখের সামনে নিজেদের পড়াশোনা চালিয়ে গেল। সেই অল্প বয়সী আমিটার উপর তোমার মা কম অত্যাচার করেনি। ওই ছোট ছোট হাতে তোমার মা তোমার ভাই বোনদের সবার কাপড় চোপড় ধুয়েছি, সবার ফরমাস খেটেছি। তারা কিন্তু বয়সে আমার বড় ছিল, কিন্তু তাদের জুতাটাও আমাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিত। আর তুমি সব দেখেও চুপ করে থাকতে। সবশেষে প্রতিবাদ করে নিজের অধিকারটুকু বুঝে নিলাম, কিন্তু কি হলো? আমিই ব্যর্থ হলাম। তোমার উপর চাপ পড়বে এই চিন্তায় নিজের স্বর্ণের জিনিস বিক্রি করলাম, নিজে ব্যবসা শুরু করলাম। আর সেই টাকা তুমি ব্যাংকে জমা দেওয়ার নাম করে তোমার ভাই বোন আর মাকে দিলে। আরে আমার মতো একটা অশিক্ষিত মেয়ে যদি ব্যবসা করে আয় করতে পারি, তোমার ভাই বোনেরা তো আমার চেয়ে অনেক শিক্ষিত। তারা কি পারে না টিউশনি করাতে, ফ্রিল্যান্সিং করাতে বা ছোট কোনো ব্যবসা করতে? কেন পারে না হাসান? তোমার মায়ের কাছে কি টাকার অভাব পড়েছে? তাকে কেন আমার কষ্টে আয় করা টাকা তুমি দিলে? চুপ করে আছো কেন? কথা বলো হাসান। হাসান, আমি মুক্তি চাই, তোমার থেকে মুক্তি চাই। তোমার মতো কাপুরুষের সাথে আমি সংসার করতে পারবো না। তুমি বরং আমাকে ছেড়ে দিয়ে তোমার মায়ের পছন্দে বিয়ে করো আরেকটা। এতক্ষণ চুপ করে থাকলেও নোলকের শেষ কথায় চমকে গেল হাসান। নোলক তার কাছে তালাক চাইলো, যেন নিজের কানকেও সে বিশ্বাস করতে পারল না। ধরফরিয়ে নোলকের হাত ধরে বলল, এই নোলক, কি বলছো এসব? এই সামান্য বিষয়ে তুমি তালাক দিবে আমাকে? হ্যাঁ, যা শুনেছ ঠিকই শুনেছ। আমার যত টাকা তুমি তোমার পরিবারকে দিয়েছ, ওই টাকা যদি 7 দিনের মধ্যে ফেরত না দাও, তাহলে আমি এই সংসারে থাকবো না। আমি যদি ভুল না হই, এই 1 বছরে তোমাকে আমি পুরো 2 লক্ষ টাকা দিয়েছি ব্যাংকে রাখতে, যা তুমি তাদের পেছনে খরচ করেছো। বলেই নোলক বাচ্চাদের রুমে চলে গেল। হাসানকে আর এক মুহূর্তের জন্য তার সহ্য হচ্ছে না। হাসানের মাথায় আকাশ ভেঙে পড়ল। মনে পড়ল অতীতের কথা। বাড়ি ছাড়ার 1 মাস পরেই মিতু তার স্কুলে আসে, তারপর নানা রকম ইমোশনাল কথা বলে। হাসানও বলে যায়, আবারও সবার দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেয়। নোলকের ব্যবসার টাকাও সে তার পরিবারের পিছনে খরচ করে, এমনকি ছোট ভাইয়ের দামি ল্যাপটপ, ফোন আর সময় অসময় ট্যুরের আবদার মেটাতে প্রায় 3 লক্ষ টাকার ঋণও হয়ে গিয়েছে। তাই তো লোনের টাকা শোধ করতে আরো বেশ কিছু টিউশনি জুটিয়েছে। নোলকের ব্যবসার টাকা সরিয়ে কিস্তি দেয়, সেটা নোলক এখনো জানে না। হাসান বুঝে উঠতে পারছে না সে কি করবে। এসব জানতে পারলে নোলক কোনো দিনও তাকে ক্ষমা করবে না। এই চিন্তায় সারাটা রাত ঘুম আসলো না হাসানের। এদিকে নোলকও নিজের সিদ্ধান্তে অটল। নোলক, হতাশ কণ্ঠে ডাক দিল হাসান। বলো, টাকার ব্যবস্থা হলো? যাই হোক, 7 দিন সময় দিয়েছি তো। 7 দিনের মাঝে আমি আমার টাকা না পেলে এই সংসার ছাড়বো। আর ভুলেও ভেবো না যে আমি ফাঁকা বলি ছুটছি। আমার সত্যি এই সংসারের প্রতি আর টান নেই। বলেই বাচ্চাদের খাবার খাওয়াতে লাগলো নোলক। হাসানও আর কিছু না বলে বেরিয়ে গেল। মাথায় এত টাকার লোনের বোঝা, অন্যদিকে আবার নোলকের এই টাকা ফেরত দেওয়া। কোথায় পাবে এখন সে এত টাকা? নতুন করে তো আর কেউ তাকে লোনও দিবে না। বাধ্য হয়ে সে ছুটে গেল তার মায়ের কাছে। মা, আমাকে 3 লক্ষ টাকা দিবে? নতমুখে বলল হাসান। হাসানের মুখে টাকার কথা শুনে অবাক হলো ফরিদা বানু। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? এত টাকা দিয়ে কি করবি? মা, ছোটর ভার্সিটির খরচ, মিনুর খরচ, এসব দিতে গিয়ে আমি নোলকের ব্যবসায়ের টাকা খরচ করে ফেলেছি, যেটা ও আমাকে ব্যাংকে রাখতে দিয়েছিল। নোলক তা জানতে পেরেছে। এখন ও ওর টাকা ফেরত চাচ্ছে। কেন ফেরত চাবে? ওর দেবর ননদের পেছনেই তো খরচ হয়েছে। এখানে ফেরতের কি আছে? কি ছোট লোক একটা মেয়ে, ওরে এই বাসার বউ করে আনাই আমার উচিত হয় নাই। বিরক্তি কণ্ঠে বলল ফরিদা বানু। মা, দয়া করে আমাকে টাকাটা দাও। নোলক না হলে আমাকে তালাক দিবে। কি? এই মেয়ের এত বড় সাহস! তোকে তালাকের হুমকি দেয়? শোন, ওই তালাক দেওয়ার আগে তুই ওরে তালাক দিবি। দেখবি কয়দিন পর কুত্তাও মুতবো না ওর মুখে। হাসান অবাক হয়ে মায়ের কথা শুনল। অবশ্য এটা তো নতুন না। বাধ্য হয়ে হাসান ওর মায়ের পা ধরল। তারপর অনুনয় করে বলল, মা, জমি বিক্রির 5 লক্ষ টাকা তো আমার পাও না, ওটা দাও অন্তত। দয়া করো মা, আমার সংসারটা বাঁচাও। ফরিদা বানু এবার বলল, তো আমি বলেছিলাম তোরে তোর বউয়ের টাকা নিতে? মাতবরি করে কেন টাকা দিতে গেছিস? খুব তো বড় মুখ করে বাড়ি ছাড়ছিলি, আসলি কেন? আমি ডাকছি? আর জমির টাকার কথা ভুলে যা, 1 টাকাও দিতে পারবো না। আমার পর ওই টাকা আমার 2 মেয়ে পাবে।
আমার সব ছেলেগুলা এক একটা নেমোখারাম। ওরা আমার মরার পর আমার মেয়েগুলিকে যে লাথি মারবে তা আমি জানি। তাই আমার কোনো কিছুর উপরে তোদের 3 ভাইয়ের আর কোনো অধিকার নাই। আর আমি যে এতগুলো বছর কুত্তার মতো পরিশ্রম করলাম, তোমাদের জন্য এত এত টাকা খরচ করলাম, জিজ্ঞেস করলো হাসান। ওটা তোর দায়িত্ব। এখন যা তো বাপ, এত ক্যাসাল ভালো লাগে না, নির্বিকার ভাবে উত্তর দিল ফরিদা বানু। হাসান এবার মিনুর দিকে চেয়ে বলল, তুইও কি চুপ থাকবি মিনু? দেখো ভাইয়া, ওই টাকা আমার আর আপুর, ওটার দিকে নজর দিবে না। আর তোমাকে কি আমরা বলেছিলাম ভাবির টাকা চুরি করতে? আর ভাবিরও বুঝি না, সামান্য টাকার জন্য স্বামীকে তালাক দিতে চায়। কি বেয়াদব! শুনো ভাইয়া, তোমার জন্যই ভাবি এত বার বেড়েছে। সেদিন আমি যে তাকে এত বুঝালাম, তবুও বুঝলো না। তুমি বরং ভাবিকে তালাক দাও, আমিও দেখব স্বামী ছাড়া কেমনে থাকে সে। সমাজে ডিভোর্সি নারীদের মানুষ পতিতাদের সাথে তুলনা করে, বুঝলে? অবশ্য ভাবি ওই শাস্তিরই যোগ্য। আমাদের সুখী সংসারে আগুন লাগিয়ে নিজে সুখ করতে চেয়েছিল। ভাইয়া, তুমি ছেড়ে দাও ওনাকে। ওর চেয়ে 1000 গুণ সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিব তোমার। কি বলো মা? হ্যাঁ রে, মিতু ঠিকই বলেছে। ওর অহংকার এবার আমি ভাঙবো। ডিভোর্সটা খালি হতে দে। পুরো পাড়ায় যদি ওর নামে বদনাম না ছড়াইছি, আমার নাম ফরিদা বানু না। হাসতে হাসতে বলল ফরিদা বানু। হাসান কিছুই আর বলল না, শুধু উদাস দৃষ্টিতে মা আর বোনের দিকে তাকিয়ে রইল। তারপর চুপচাপ বেরিয়ে গেল। হাসান বেরিয়ে যেতেই মিতু যেয়ে মাকে বলল, কি বুঝলে মা? ভাইয়া কি ভাবিকে তালাক দিবে? সে জানি না আমি, না দিলে নাই। আর ভাল লাগে না এদের নিয়ে ভাবতে। তুই যা, তোর না কলেজ আছে, যা তো। কতগুলো নিমকহারাম জন্ম দিছি, সবগুলো বউয়ের পিছনে আঁচল ধরে ঘুরে। এগুলা মরলেও আর যায় আসে না। মায়ের তিক্ত বাণীতে মিনু অবাক হলো। মায়েরাও কি কখনো সন্তানের মৃত্যু কামনা করতে পারে? মিনু তো চেয়েছিল তার ভাইয়া ফিরে আসুক, কারণ মা তার কলেজে পড়ার টাকা দিতে রাজি হচ্ছিল না, বিয়ের সম্বন্ধ খুঁজছিল। তাই তো ভাইয়ের কাছে সম্পর্ক ঠিক করতে গিয়েছিল। ভাবিকে নিয়ে তার মাথা ব্যথা নেই, উল্টো ভাবির সাথে তালাক হলে তারই ভালো। বড় ভাই তখন শুধু তার পেছনেই খরচ করবে, বউ বাচ্চার বোঝা টানতে হবে না, তার ভাই তার হয়েই থাকবে। চায়ের দোকানে বিমর্ষ চিত্তে বসে আছে হাসান। বুঝে উঠতে পারছে না কি করবে। অনেক বেশি অসহায় বোধ হচ্ছে তার। কানে খালি বাজছে মিতুর বলা কথা, সে নাকি নোলকের টাকা চুরি করেছে। সত্যিই তো, এই একটা বছর কম কষ্ট করেনি নোলক। তার পরিশ্রমের টাকা ছিল ওগুলো। কিন্তু সে আবারও ওই একই ভুল করলো। নিজের মা ভাই বোনদের কথা ভাবতে গিয়ে নিজের স্ত্রী সন্তানের হক মারল। জানে কোনো লাভ হবে না, তবুও হাসান শেষমেশ রতনকে ফোন দিল। তারপর হতাশ কণ্ঠে রতনকে সব খুলে বলল। সব শুনে রতন তাচ্ছিল্যে হাসল। তারপর বলল, তুমি হচ্ছ একটা বলদ ভাইয়া, খারাপ মনে করো না, কিন্তু এটাই সত্যি। আমাদের মায়ের আসল রূপ আমি 10ম শ্রেণীতে থাকাকালীনই টের পেয়েছিলাম। তুমি তখন বাসায় একমাত্র রোজগার করতে, তোমার টাকায় সংসার চলতো, অথচ বাবার জমানো টাকা ব্যাংকে ছিল, জমি ছিল। মা চাইলেই সে টাকায় তোমাকে পড়াশোনা করাতে পারত, কিন্তু মা তা না করে তোমাকে কাজে ঢুকিয়ে দিলেন। তোমার টাকায় সংসার চলতে লাগলো, আমাদের পড়াশোনাও। যখন তুমি প্রাপ্তবয়স্ক হলে, তোমার বিয়ের অনেক প্রস্তাব আসতো, কিন্তু মা সবাইকে ফিরিয়ে দিত। কারণ মায়ের ভয় ছিল বিয়ে করে তুমি বউ নিয়ে আলাদা হয়ে যাবে। তাই মা ইচ্ছে করে তোমাকে বিয়ে দিল না। কিন্তু এই দিক থেকে আমি, বিনু, মিনু, সাকিব, আমরা কিন্তু বেশ স্বার্থপর ছিলাম। নিজেদের ভাগটা ইনিয়ে বিনিয়ে ঠিকই বুঝে নিলাম। ধীরে ধীরে মায়ের বয়স বাড়ল, বাসার কাজ করতে তার সমস্যা হতো। তাই বাধ্য হয়ে রাজি হলো তোমার বিয়ে দিতে। দেখে শুনে অল্প বয়সী সাধারণ ঘরের মেয়েকে নিয়ে আসলো ছেলের বউ করে। তারপর থেকে নোলক ভাবি হয়ে গেল আমাদের নতুন চাকর। আমার পড়াশোনা শেষে যখন চাকরির কথা উঠল, আমি ইচ্ছে করে জমি বিক্রি করিয়ে নিজেও ভাগ বুঝে নিলাম এবং সেই টাকা দিয়ে চাকরি নিলাম। বিনুও ইনিয়ে বিনিয়ে নিজের ভাগটা নিয়ে নিল। সাকিব অবশ্য আগেই চালাকি করে ওর ভাগের টাকাটা ফুসলিয়ে নিয়ে খোকন কাকার দোকানটা কিনে নিয়েছে। মা জানে দোকানটা মায়ের নামে, কিন্তু সাকিব আর আমি জানি দোকানটা সাকিবের নামে। সাকিবকে অবশ্য বুদ্ধিটা আমিই দিয়েছিলাম। তোমাকে কিছু বলিনি, কারণ জানতাম তুমি গিয়ে মাকে সব বলে দিবে। আর তুমি বোকার মতো নিজের ভাগের টাকা মায়ের কাছে রেখে দিলে। কি হলো শেষে, দেখলে তো? মা ভেবেছিল আমাকেও তোমার মতো কলুর বলদ বানাবে, নিজে রাজরানী হয়ে থাকবে, আমার জন্য ভাবির মতো গো বেচারা বউ আনবে। কিন্তু আমি তা হতে দেইনি। আমি নিজের পছন্দের মেয়ে বিয়ে করে এখন খুব সুখে আছি, সুখে সুন্দর সংসার করছি।
আর আমার স্ত্রীর বাবা পুলিশ হওয়ায় মা ওকে কিছু বলার সাহসও পায় না। সত্যি বলতে ভাইয়া, মা আসলে চান না তার ছেলেরা বউকে নিয়ে সুখে থাকুক। সে চায় যে সব ছেলেরা কামাই করে তার হাতে দিবে, আর ছেলের বউরা তার আর তার মেয়েদের গোলামি করবে। যাই হোক ভাইয়া, দুঃখিত, তোমাকে আমি সাহায্য করতে পারবো না। একটা প্রবাদ আছে জানো তো, কুত্তার লেজ কখনো সোজা হয় না। আর তুমি হচ্ছ সেই কুত্তার লেজ। যেই মেয়েটা তোমার সংসারে 7টা বছর গাধার মতো খাটলো, সেই মেয়েটার কষ্টের টাকা তুমি চুরি করলে। এই শাস্তিটা তোমার প্রাপ্য ভাইয়া। বলেই ফোনটা কেটে দিল রতন। তীব্র রোদের মাঝে রাস্তায় হাঁটছে হাসান। চোখে তার পানি, অনুশোচনার পানি। নিজেকে ঘৃণা হচ্ছে তার। কি করবে সে? কোথা থেকে টাকা আনবে? তবে কি তার আর নোলকের সংসারটা টিকবে না? নোলক তাকে ছেড়ে দিবে? ছেড়ে দেয়াই উচিত। তার মতো কাপুরুষের সাথে কেই বা সংসার করবে? তার সাথে সংসার করার মানে নিজের জীবনটা নষ্ট করা। হুট করে একটা অনিয়ন্ত্রিত ট্রাক ধেয়ে আসলো হাসানের দিকে। তারপর নোলক বারান্দায় কাজ করছিল। হুট করে দেখে কয়েকজন মিলে হাসানকে ধরে ধরে নিয়ে আসছে। হাসানের মাথায় ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, মুখে জায়গায় জায়গায় ছিলে গিয়েছে, পাও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পাটা বোধহয় মুচকে গিয়েছে। তখন নিয়ন্ত্রণহীন ট্রাকটা যেয়ে ধাক্কা মারে একটি সিএনজিকে, আর সেই সিএনজিটার সাথে ধাক্কা লাগে হাসানের। সৃষ্টিকর্তা অবশ্য নিজের হাতেই হাসানকে বাঁচিয়েছেন, কারণ সিএনজির ভেতরে থাকা ওটা ড্রাইভার আর যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক। হয়তোবা সৃষ্টিকর্তা হাসানকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। স্বামীকে এই অবস্থায় দেখে চমকে উঠল নোলক। যতই রাগ অভিমান থাকুক, দিন শেষে এই লোকটা তার স্বামী, যার সাথে 7 বছরের সংসার তার। লোকটা তার সন্তানের পিতা। কিভাবে মুখ ফিরিয়ে নিবে? সব ফেলে দৌড়ে গেল স্বামীর কাছে। পাশাপাশি শুয়ে আছে নোলক আর হাসান। কারো মুখে কোনো শব্দ নেই, দুজনেই চুপ। নীরবতা ভেঙে হাসানই বলে উঠল, নোলক, আমাকে শেষবারের মতো ক্ষমা করো। নোলক চোখ বন্ধ করেই বলল, তুমি বড়বাজারের মালিক ভাইয়ের কাছ থেকে লোন নিয়েছ? হ্যাঁ, নিয়েছি। শোধ করবে কিভাবে? আমি আর ব্যবসা করব না ভেবেছি। এখন যেহেতু আমি ব্যবসা করব না, সংসার তোমাকেই চালাতে হবে। তো এখন তুমি ঋণের টাকা শোধ করবে, নাকি সংসার চালাবে, নাকি আমার টাকা ফেরত দিবে? বলো। হাসান নোলকের কথায় একদম চুপ হয়ে গেল। ভাষা নেই তার মুখে। হেরে যাওয়া লোক সে, একটা অপদার্থ। দুপুরে রতন ভাই ফোন দিয়েছিল। তুমি নাকি তাকে ফোন দিয়ে টাকা চেয়েছিলে? শুনলাম মানা করে দিয়েছে তোমার ভাই। সে যাই হোক, তোমার ভাই ভালো একটা বুদ্ধি দিয়েছে। তোমাদের গ্রামের বাড়িতে নাকি এখনো 20 শতকের মতো জমি আছে। ওগুলো যদি বিক্রি করো, তোমার ভাগে 4 লাখের মতো আসবে। আবার তোমাদের গ্রামের বাড়ির ভিটে মাটিতেও তো ভাগ রয়েছে তোমার, যেহেতু ওটা তোমার বাবার নামে ছিল। তো রতন ভাই আমাকে বলল, যে জমিগুলো বিক্রি করা যায় সেগুলো বিক্রি করে তুমি তোমার ভাগ যেন বুঝে নাও, তাহলে সব সমাধান হবে। এখন তুমি জানো তুমি কি করবে। বলে নোলক পাশ ফিরল। হাসান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার ভাগ আমি দাবি করব নোলক। রতন আর ছোটকে কাল আসতে বলো। যদি মা রাজি না হয় তাহলে মামলা দিয়ে নিজের ভাগ আদায় করে নিব। ফরিদা বানুর 3 ছেলে তার সামনে এসে দাঁড়িয়েছে জমির দলিল নিতে। যেহেতু জমিগুলো তার বাবার, সেখানে তাদের 3 ভাইয়েরই ভাগ বেশি, তাই তারা তাদের ভাগ বুঝে নিতে চায়। কিন্তু ফরিদা বানু তো জমির দলিল দিতে নারাজ। এদিকে জমি ভাগাভাগির কথা শুনে বিনু আর বিনুর স্বামীও চলে এসেছে। আর মিনু, সে বরাবরের মতোই নীরব দর্শক। মিনুর আজকাল তার মেজ ভাইকে একদম সহ্য হয় না। রতন ভাইয়ের বিয়ের আগে সবাই একসাথে মিলেমিশে থাকতো, কত সুখী ছিল। এটাই বারবার মিনুর মনে হয়। স্বার্থপর মিনু কি আর নিজের ছাড়া অন্য কারো কথা ভাবতে পারে? আম্মা দেখো, জমির দলিল দাও, আমরা যে যার ভাগ আমিন ডেকে বুঝে নিব এই সপ্তাহেই। তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু পুলিশ ডাকবো। অবশ্য পুলিশ ডাকার দরকার নেই, আমার শ্বশুরই তো পুলিশ। হাসতে হাসতে বলল রতন। ছেলের এরূপ হুমকিতে চমকে উঠলেন ফরিদা বানু। তার গর্ভের সন্তান তাকে পুলিশের হুমকি দিচ্ছে। অসহায় কণ্ঠে বললেন, আমি তোকে জন্ম দিয়েছি রতন, আর তুই আমাকে পুলিশের হুমকি দিস? আরে জাহান্নামেও তোর জায়গা হবে না, তুই ধ্বংস হবি। অভিশাপ দিচ্ছি তোকে। রতন তাচ্ছিল্যে হেসে বলল, আরে রাখো তো মা তোমার অভিশাপ। আর আমার জাহান্নামের কথা না ভেবে তোমার জাহান্নামে যাওয়ার কথা চিন্তা করো। যেই মা নিজের সব সন্তানকে এক চোখে দেখে না, সন্তানের হক মেরে দেয়, সে জান্নাতে যাবে বলে আমার মনে হয় না। মানলাম আমি কুলাঙ্গার সন্তান, কিন্তু হাসান ভাই, সে তো বাবার মৃত্যুর পর একা হাতে পুরো সংসারের দায়িত্ব নিয়েছিল। নিজের পড়াশোনা, নিজের স্বপ্ন
সব ত্যাগ করে আমাদের জন্য ইনকাম করত, যাতে আমরা সবাই রাতে পেট ভরে খেতে পারি। নিজের ভালোবাসার মানুষটাকেও তোমাদের কথায় ছেড়ে দিয়েছিল হাসান ভাই। কি মনে করেছো আমরা জানি না কিছু? পাশের গলির হাসিনা আপার সাথে বড় ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল, তুমি সবই জানতে, কিন্তু তবু ভাই আর শাহিনা আপার বিয়ে হতে দাওনি। কারণ কি? কারণ হাসিনা আপা পড়াশোনা জানা মেয়ে, সে কখনো নোলক ভাবির মতো তোমার এই অত্যাচার সহ্য করতো না। নোলক ভাবি যেভাবে আমাদের দাসীপনা করত, হাসিনা আপা জীবনেও করতো না। তোমার আরো ভয় ছিল, যদি হাসিনা আপা হাসান ভাইয়ের সাথে আলাদা সংসার করে, তখন তোমার আর তোমার বাকি সন্তানদের খরচ কে দিবে? তাই তো ইচ্ছা করে তাদের আলাদা করেছিলে। তারপর জমি বিক্রির টাকাতেও তুমি হাসান ভাইয়ের ভাগ মেরে দিয়েছিলে। তাহলে তুমিই বলো, তোমার মতো মা একজন সন্তানের জীবনে অভিশাপ কিনা? তাই বেশি বড় বড় কথা বলিও না মা। রতনের কথা শেষ হতেই ফরিদা বানুর ছোট ছেলে বলে উঠল, মা, পরের মাস থেকে দোকান ভাড়া আমি তুলব, যেহেতু দোকানটা আমার। তোর মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো ফরিদা। আমার মানে আমার দলিল আমার নামে করিয়েছি। কিভাবে ভাবলে আমার ভাগের টাকা এত সহজে ছেড়ে দিব? তোমার কাছে চাইলে দিতে না, তাই রতন ভাইয়ের সাথে বুদ্ধি করে দোকানটা আমার নামে নিয়েছি। সব শুনে ফরিদা বানু অবাক হলেন। বুঝলেন তার হাতে আর কিছুই নেই। আমিন এসেছে, জমি জমার ভাগাভাগি চলছে। তবে হাসানের জায়গায় নোলক হাসানের হয়ে তদারকি করছে, কারণ জানে এরা হাসানকে ঠকাতে দুইবারও ভাববে না। প্রায় 6 ঘন্টা মাপামাপির পর যে যার জায়গা বুঝে পেল। বিনু, মিনু তারাও নিজ নিজ জায়গা বুঝে নিল। হাসানের ভাগের জমি বিক্রির আজ প্রায় 2 মাস হয়ে গেল। প্রায় 7 লাখের মতো টাকা পেয়েছে সে। ওগুলো দিয়ে নিজের ঋণ প্রথমে শোধ করেছে, আর বাকি টাকা ব্যাংকে রেখেছে। এদিকে নোলক তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। পরের মাসেই হাসান বদলি নিয়ে অন্য জেলায় চলে যাবে। এই 1 মাসে তার মা, মিনু, বিনু কারোর সাথে তার কোনো যোগাযোগ হয়নি। তারা ফোন দিলেও হাসান ধরেনি। রতন আর তার ছোট ভাইও আর যোগাযোগ করার চেষ্টা করেনি, যে যার মতোই আছে। ফরিদা বানু নিজের তেজ নিয়েই আছেন, যেন সে জানেন হাসান আবার ফিরে আসবে। কিন্তু সে মোটেও হাসানকে আর এই বাড়িতে থাকতে দিবে না। আর মিনু, তার হাত খালি, কিভাবে থাকবে? হাসান নামক এটিএম মেশিনটা তো আর নেই, যে কিনা চাওয়া মাত্রই মিনুর হাতে টাকা দিয়ে দিত। মিনু এখন অনার্স 3য় বর্ষে আছে, কিন্তু তার হাত খরচের জন্য বা বই কেনার জন্য 1 টাকাও দেয় না তার মা। বাধ্য হয়ে আজ 15 দিন হলো মিনু একটি জুতার দোকানে সেলস গার্লস হিসেবে চাকরি নিয়েছে। ধীরে ধীরে সেও বাস্তবতা বুঝতে শিখছে। হাসান যে তার উপর একটি বটগাছের মতো ছিল, নোলক যে তার মায়ের মতো ছিল, মিতু এই চাকরিতে আসার পর টের পাচ্ছে চাকরি জিনিসটা কত কঠিন। দোকানে মিতু কাস্টমারকে জুতা দেখাচ্ছিল, দোকানে মিনু কাস্টমারকে জুতা দেখাচ্ছিল। হুট করে তার চোখ গেল দোকানের কাছের দরজার দিকে। 2 জন ছেলে মেয়ে হাসি মুখে ঢুকছে। ছেলেটা মেয়েটার হাত শক্ত করে ধরে আছে, বোঝাই যাচ্ছে স্বামী স্ত্রী তারা। মেয়েটার গায়ে হালকা নীল রঙের শাড়ি। মিনু জানে এই হালকা নীল রংটা ছেলেটার কত প্রিয়, জানবেই না বা কেন। এই ছেলের সাথেই তো সেই কত বছরের সম্পর্ক ছিল তার, বিয়ে হওয়ার কথা ছিল তাদের। আজ এই মেয়ের জায়গায় তো তার থাকার কথা ছিল, ছেলেটির হাতে তার হাত থাকার কথা ছিল, কিন্তু তা আর হলো না। মিনু নিজের চোখের পানি আটকে কোনো মতে মুখ লুকিয়ে লেডিস ওয়াশরুমে চলে গেল। প্রাক্তনের মুখোমুখি হওয়ার ইচ্ছে যে নেই তার। ওয়াশরুমে যেই কান্নায় ভেঙে পড়ল মিনু। মিনু যতই খারাপ বা স্বার্থপর হোক না কেন, তার ভালোবাসাটা তো মিথ্যে ছিল না। কই, মিনু তো এখনো তাকে ভুলতে পারল না। কিন্তু সে দিব্যি নিজের জীবনে এগিয়ে গেল, বিয়েটাও করে ফেলল। সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না। তেমনি দেখতে দেখতে 3টা বছর পেরিয়ে গিয়েছে। হাসান, নোলক নতুন শহরে এসে নতুন করে নিজেদের জীবন গুছিয়ে নিয়েছে। মনের কষ্টে হাসান নিজের আর নোলকের দুজনেরই ফোন নাম্বার চেঞ্জ করেছে, যাতে তার পরিবারের কেউ আর তাদের সাথে যোগাযোগ করতে না পারে। প্রতিদিন রাতের অভ্যাসের মতো আজ রাতেও নোলক 2 কাপ চা বানিয়ে নিয়ে এসেছে। তারপর হাসানের পাশে বসে একটি কাপ হাসানের হাতে দিয়ে বলল, হাসান, আমি জানি তোমার মন পুড়ছে, তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তাই যখন ইচ্ছে তখন তুমি তোমার মায়ের সাথে দেখা করে আসতে পারো। হাসান সামান্য হেসে বলল, মাকে ভালোবাসি সত্যি, কিন্তু মায়ের প্রতি আর ওই ভক্তিটা নেই নোলক, ওই সম্মানটা আর মন থেকে আসে না। মাঝে মাঝে মনে হয় আমি মায়ের নিজের সন্তানই না, না হলে কিভাবে মা আমার মৃত্যু কামনা করলো। সেদিন মরতে মরতে বেঁচেছিলাম, আল্লাহ বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু আমি এই জিনিসটা ভুলতেই পারছি না যে মা আমার মরণ চেয়েছিল। কোনো মা কি এটা চাইতে পারে নোলক?
তার অহংকার এত বেশি ছিল যে সে আর আশেপাশের কাউকে মানুষ ভাবত না। কি করিনি আমি ওই পরিবারের জন্য, ওই পরিবারের মানুষগুলোর জন্য। কিন্তু দিন শেষে সবাই নিজের স্বার্থ দেখলো, আমি বোকা হয়ে পড়ে রইলাম। জানো নোলক, শাহিনাকে আমি প্রচন্ড ভালোবাসতাম, আমার জীবনের প্রথম প্রেম। কিন্তু মা নিজের স্বার্থে আমাকে শাহিনার থেকে আলাদা করে দিয়েছিল। আমি কত বোকা ছিলাম। মায়ের সিদ্ধান্ত মাথা পেতে নিলাম। যেদিন সম্পর্ক ভাঙলাম, শাহিনা আমার পা ধরে কেঁদেছিল, কিন্তু আমি সায় দেইনি, কারণ আমার কাছে আমার মায়ের আদেশ সবার আগে ছিল। আর সেই মাই আমার মরা মুখ দেখতে চেয়েছিল। ভাবতে পারো? হাসানের মুখে কথাগুলো শুনে নোলক সান্ত্বনা দিল হাসানকে। এভাবে স্বামী স্ত্রী চা খেতে খেতে তাদের দীর্ঘ আলাপ চালিয়ে গেল। বিনুর সংসারে এখন আর শান্তি নেই। বিনুর শাশুড়ি আর ডিভোর্সি ননদ তার সংসারে এসে উঠেছে, এবং সেই সাথে তার শাশুড়ি ও ননদ তার উপর অনেক অত্যাচার করছে। আজ বিনু এসব কিছু সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তার ননদ ও ননদের বাচ্চাদের সব কাপড় চোপড় ফিকে বাসা থেকে ফেলে দিয়েছে। বিনু জানে আজ এটা নিয়ে বাসায় কেলেঙ্কারি হবে, কিন্তু সে কোনোভাবেই নিজের সংসারে আর এদের সহ্য করবে না। বিনুর ভাবনার মাঝেই বাহির থেকে চিল্লাচিল্লির আওয়াজ পেল, আর শাহেদ তার নাম ধরে ডাকছে। সাহস নিয়ে বিনু বের হলো। কোন সাহসে আমার বোন আর তার বাচ্চাদের কাপড় তুমি বাহিরে ফেলেছ? রাগান্বিত স্বরে বলল শাহেদ। যেই সাহসে তারা আমার বাচ্চাদের ঘর দখল করেছে সেই সাহসেই। আর ভুলে যেও না, এই বাসা বানাতে আমিও টাকা দিয়েছি। তোমার যে ব্যবসা নিয়ে তুমি এত বড়াই করো, ওটাও শুরু করেছো আমার বাপের বাড়ির টাকায়। বাড়িটাও কিন্তু অর্ধেক আমারই নামে, ভুলে যেও না। তাচ্ছিল্য হেসে বলল বিনু। না, ভুলিনি। তোর এই বাড়ি আর ব্যবসায় থুমারি। যেই বাসায় আমার মা আর বোনের জায়গা হবে না, থাকবো না সেখানে। টাকার লোভে পড়ে অনেক বছর তোর অত্যাচার সহ্য করেছি। আর না, আমিও মানুষ, বলল শাহেদ। এই একদম তুতুকরি করবে না। আমি তোমার স্ত্রী, ভুলে যেও না। আর কোথায় যাবে তুমি? এরকম দুঃসাহস দেখালে কিন্তু আমি নিজেও মরবো, আর সাথে তোমার বাচ্চা দুটোকেও শেষ করব। আর চিঠিতে তোমাকে আর তোমার মা বোনকে দায়ী করব। কাল সকালের মধ্যে যদি তোমার মা বোন বাসা না ছাড়ে, তবে কালই আমি তোমাদের বিরুদ্ধে গিয়ে নারী নির্যাতন ও যৌতুকের মামলা দিব। এখন ক্যাচাল না করে খেয়ে ঘরে এসো, বলেই ঘরে চলে গেল বিনু। অন্যদিকে বিনুর স্বামী কাউকে কিছু না বলেই বাসার বাইরে চলে গেল। ড্রয়িং রুমে পড়ে রইল বিনুর শাশুড়ি আর ননদ। তারাও অবশ্য প্রথাগত শাশুড়ি ননদের বিপরীত নয়। এতদিন এ বাসায় ঘাঁটি বসাতে পারেনি, কারণ বিনুর টাকায় এই বাড়ির আর ব্যবসা। তাই বিনুর স্বামী নিজের মা বোনকে এখানে নিয়ে আসতো না, কিন্তু এবার কিছু গোপন কারণে সে তার মা বোনকে নিয়ে এসেছে। এই রহস্য বিনু জানে না। তারপরে লাগলো এই ঝামেলা। ঘরের মধ্যে একা একাই বকবক করছে ফরিদা বানু। আজকাল তার মাথায় সমস্যা দেখা দিয়েছে। নিজেকে সে রানী হিসেবে কল্পনা করে, আর এই বাসাটা হচ্ছে তার রাজ্য। তার জন্য একটি কাজের বুয়া রাখা হয়েছে। তার দায়িত্ব 3 বেলা তাকে খাবার খাওয়ানো, গোসল করানো। অবশ্য ছুটির দিনে মিনু করিয়ে দেয়। মাস্টার্স শেষ করে মিনু এলাকাতে একটি হাই স্কুলে শিক্ষক হিসেবে ঢুকেছে। স্কুল টিউশনির টাকা মিলিয়ে বেশ ভালোই একটা অ্যামাউন্ট ইনকাম করে। বিছানায় শুয়ে আছে মিনু। চোখের সামনে ভাসছে বিগত 3 বছরের প্রতিটি দিন। মায়ের অসুস্থতার শুরুর দিকে বড় ভাইকে অনেক খুঁজেছিল, কিন্তু পায়নি। মেজো ভাই কোনো খবর নিবে না, ছোট ভাইও কোনো দায়িত্ব নিবে না। কিন্তু সে মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি, এবং কাউকে ভালোবাসেনি। দ্বিতীয়বার কাউকে ভালোবাসার আর শক্তি নেই তার। জীবন যেভাবে চলছে চলুক, এটাই তার ইচ্ছা। সকাল সকাল কারো চিৎকার ও আওয়াজে ঘুম ভেঙে গেল বিনুর। ধরফরিয়ে বিছানায় উঠে বসে সে। পাশে তাকিয়ে দেখে শাহেদ নেই। কাল যে শাহেদ রুমে আসেনি তা বুঝতে পারল বিনু। এদিকে ড্রয়িং রুমে চিৎকার চেঁচামেচির আওয়াজ বেড়েই চলেছে। বাধ্য হয়ে বিনু যায় বাহিরে, কিন্তু সামনে যা দেখে তা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। ড্রয়িং রুমের ফ্যানটিতে ঝুলছে শাহেদের মৃতদেহ। সাথে সাথে জ্ঞান হারালো বিনু। শাহেদ চলে যাওয়ার পর বিনু নিজেকে বদলে ফেলেছে। আজকাল চুপচাপ থাকাই তার কাছে শান্তির। কারো কাছে আর কিছুই চাওয়ার নেই তার। কোনো রাগ নেই, অভিমান নেই। নিজের ভুলগুলো সে এখন বোঝে। কিছুদিন পর হাসান একটা দুঃস্বপ্ন দেখে ধরফরিয়ে ঘুম থেকে উঠল। নোলককে বলল, নোলক, মন ভালো লাগছে না, একবার মায়ের ওখান থেকে ঘুরে আসতে পারলে ভালো লাগতো। নোলকও হাসানের কথায় সায় দিল। বাসার সামনে এত মানুষ দেখে চমকে গেল হাসান আর নোলক। দ্রুত গতিতে বাসার ভেতরে যেয়ে যা দেখলো তা দেখে হাসান সাথে সাথে জ্ঞান হারালো। ফরিদা বানুর মাটি হলো কিছুক্ষণ আগে। হাসান উঠোনে বসে আছে। এদিকে নোলক রান্নাঘর সামলাচ্ছে। বাসায় এত লোক, খালি মুখে তো আর বসিয়ে রাখা যায় না।
নোলক অবশ্য ভেবেছিল সব ভাই বোন মিলে হাসান আর তার উপর চড়াও হবে, কিন্তু এমন কিছুই হয়নি। অবশ্য কেউ কিছু বললে নোলকও চুপ থাকতো না, উল্টো কথা শুনিয়ে দিত। 3 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সবার মাঝেই পরিবর্তন এসেছে, বিশেষ করে তার 2 ননদের মধ্যে। নোলকের চিন্তার মাঝেই বিনু আর মিনু ঘরে এলো। এসে নিজে থেকেই জিজ্ঞেস করলো, ভাবি কোনো কাজ থাকলে বলেন, করে দিচ্ছি। 2 বোনের আচরণে বেশ অবাক হলো নোলক। এতটা পরিবর্তন হলো কি করে? সূর্য কোন দিক থেকে উঠেছে? নোলকের মনের কথা বুঝলো মিনু, হালকা হেসে বলল, পরিস্থিতি আমাদের সব শিখিয়ে দিয়েছে ভাবি, এসব নিয়ে ভেবো না। তারপর 2 বোনই নোলকের হাতে হাতে কাজ করতে লাগলো। বাড়িতে আসা মেহমানরাও অবাক হলো, এই ভাবি ননদগুলোর মিল হলো কবে? ধীরে ধীরে সব আত্মীয় স্বজন চলে গিয়েছে। বাসায় এখন মিনু, বিনু, হাসান, নোলক, রতন আর সাকিব। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজ কারো মধ্যে তার মায়ের টাকা বা সম্পত্তির ভাগাভাগি নিয়ে কোনো কথাই হচ্ছে না, যেন ওসবে আর কারো কোনো টান নেই। বুঝে গিয়েছে এসব জীবনের মূল্য না। নীরবতা ভেঙে নোলক বলল, মিনু, তুমি যেহেতু এখানে একা থাকো, তুমি বরং আমাদের সাথে চলো। মিনু হেসে উত্তর দিল, না ভাবি, আমি এখানে চাকরি করি। হ্যাঁ, এই বাসায় থাকবো না। এত বড় বাসায় আমার একা থাকা নিরাপদ না। ভেবেছি এখানে একটি মহিলা হোস্টেলে থাকবো। তবে আগেরবারের মতো যোগাযোগ বিচ্ছিন্ন করো না। জানি অনেক অভিমান আমাদের উপর, পারলে ক্ষমা করে দিও। পাশ থেকে রতন বলল, হ্যাঁ ভাবি, আমাদের সবার এখন আলাদা আলাদা জীবন। তোমার আর হাসান ভাইয়ের প্রতি অন্যায় করেছি অনেক, এখন অনুভব করি। কিন্তু যোগাযোগটা অন্তত রেখো। বছরে একদিন যাতে একসাথে সপ্তাহখানেক থাকতে পারি, সেই আশাই রাখি এখন। সাকিব বলল, আমি এ বাসাতেই থাকতে চাই। দোকানে মাল তুলবো ভেবেছি। একটি মুদি দোকান দিব। ব্যবসাটা দাঁড় করিয়ে সাধারণ মেয়ে বিয়ে করে জীবনযাপন করব। সাকিবের কথায় সবাই সমর্থন জানালো। সাকিব আবার বলল, মিনু, তুই চাইলে আমার সাথেই থাকতে পারিস। মিনু হেসে বলল, না ভাইয়া, কারো সংসারে আর থাকতে চাই না। তোমাদের দোষ দিব না, কিন্তু মা যখন অসুস্থ ছিল তখন তোমরা কেউ পাশে ছিলে না, কোনো দায়িত্ব নেওনি। আমি তখনও চাকরিতে ঢুকিনি। মায়ের ওই মাসিক মুনাফা আর আমার টিউশনির টাকায় সংসার চলেছে। আমি বাধ্য হয়ে জুতার দোকানে সেলস গার্লের চাকরিও করেছি। হাসান ভাই মায়ের অসুস্থতার কথা জানলে অবশ্য সাথে সাথে ছুটে আসতো। ভাইয়ের উপর এই বিশ্বাস আমার আছে। কিন্তু তোমাকে আর রতন ভাইকে জানানো সত্ত্বেও তোমরা ফিরেও তাকাওনি। একটাবার ভাবনি আমি একা কিভাবে সামলাবো সব। বিনু আপাও দায়িত্ব নেয়ার ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি ভুলিনি সেসব দিনের কথা। যাই হোক, কারোর প্রতি রাগ নেই। আমি চাই দূরত্ব বজায় রেখেই আমরা যে যার মতো ভালো থাকি। যোগাযোগটুকু অন্তত থাক, এর বেশি কিছু না। তারপর হাসানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, মায়ের ব্যাংকে 25 লাখ টাকার 15 লাখ টাকা মা তোমাকে দিয়েছে, 5 লাখ আমাকে, আর বাকি 5 লাখ রতন ভাই, বিনু আপা আর সাকিব ভাইয়ের নামে। আশা করি এ নিয়ে কেউ চেঁচামেচি করবে না। হাসান ভাইয়ের প্রাপ্যটুকু মা তাকে দিয়েছে, আর আমি যেহেতু শেষ সময়ে তার পাশে ছিলাম তাই আমাকে আমার প্রাপ্যটুকু দিয়েছে। আর এই বাসার অর্ধেক আমার আর বিনু আপার নামে, বাকি অর্ধেক তোমাদের নামে। আজ মিনু আর অয়নের বিয়ে। সবার আলাদা আলাদা সংসার থাকলেও আজ মিনুর বিয়ে উপলক্ষে সবাই এক হয়েছে। সেদিন জুতার দোকানে মিনু অয়নের সাথে যে মেয়েটাকে দেখতে পেয়েছিল সেটা ছিল অয়নের কাজিন। তাদের ভুল বুঝাবুঝি মিটেছে, তাই আজ তাদের বিয়ে হচ্ছে। নোলকের সিদ্ধান্ত একটাই, নোলকের টাকা পয়সার লোভ নেই। ও চেয়েছিল শুধু একটু সম্মান আর ভালোবাসা। আর মিনু যেহেতু বদলে গিয়েছে, তাই মিনুকে নিয়ে নোলকের আর কোনো ক্ষোভ নেই। উল্টো মিনুর বিয়ে উপলক্ষে নোলক নিজের একটি গলার হার মিনুকে উপহার হিসেবে দিয়েছে। কি অদ্ভুত না? যেই মিনুর বিয়েতে 4 বছর আগে সবাই আলাদা হয়েছিল, আজ সেই মিনুর বিয়ে উপলক্ষে সবাই আবার এক হয়েছে। তখন সবার মনে স্বার্থ, হিংসা, কত কিছু ছিল, কিন্তু আজ সবার মনে ভালোবাসা। যেই গল্পের শুরু হয়েছিল নোলকের সামান্য একটা নতুন শাড়ি দিয়ে, সেই গল্পের সমাপ্তি ঘটল নোলকের সম্মান দিয়ে। এটা শুধু নোলকের নতুন শাড়ি ছিল না, এটা ছিল নোলকের আত্মসম্মানের লড়াইয়ের সূচনা, যা সে অর্জন করেই ছেড়েছে। নোলক জিতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা শুনছিলেন নোলকের নতুন শাড়ি গল্পটি। আজকে ছিল এই গল্পের শেষ পার্ট। পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে অবশ্যই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।